আজকের দিনে দাঁড়িয়ে যেটা নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে এখন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্সেস জব মার্কেট, এই ব্যাপারটা নিয়ে একদম টেকনিক্যাল জায়গায় আলোকপাত করবেন আমাদের প্রিয় স্যার ডক্টর সৌরভ প্রামাণিক স্যার, নন্দলাল ভেটি বিটি কলেজের ম্যাথমেটিক্স এর অধ্যাপক স্যার। ম্যাথমেটিক্স এবং এডুকেশন এই দুটো বিষয়ে পিএইচডি করেছেন স্যারের। আরেকটা পরিচয় আছে, স্যার ওয়ার্ল্ড 2% সায়েন্টিস্ট লিস্টে রয়েছেন। স্যারের জন্য একটা হাততালি। আমরা স্যারকে দেখে নেব, স্যারের বক্তব্য উপস্থাপন করবেন। স্যার আপনারা ধৈর্য ধরে বসুন, স্যার এখনই শুরু করবেন। এতক্ষণ ধরে সবাই ধৈর্য ধরে বসে আছে, এটা বিশাল ক্রেডিট। আর আমার আগে যারা বক্তব্য রেখেছেন, এত ভালো বক্তব্য, মানে সত্যি আমি নিজেকে সম্মানিত বোধ করছি এখানে আসতে পেরে এবং এত সুন্দর বক্তব্য শোনার সৌভাগ্য হওয়ার জন্য। প্রথমে আমি যেটা বলবো যে প্ল্যাটিনাম চ্যালেঞ্জ পালনের জন্য যে কমিটি, সেই কমিটি আমাকে আমন্ত্রণ জানিয়েছে কিছু বলার জন্য, তার জন্য এই কমিটির আন্তরিক ধন্যবাদ। এবং এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, সমস্ত কর্মচারী বৃন্দ, তাদেরও আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে উপস্থিত আমার ছাত্রছাত্রীরা, অভিভাবক, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করব। ফর্মাল যাওয়ার আগে প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে আমি নিজে এআই ব্যবহার করি কিনা, এআই সম্বন্ধে বলতে গেলে আগে নিজে এআই ব্যবহার করি কিনা, বা এআই সম্বন্ধে আমার নিজস্ব ভাবনা কি। তো যেহেতু আমি টিচার ট্রেনিং প্রোগ্রামে থাকি, সেই প্রোগ্রামে ছিলাম বলে আজকে এখানে চাপ পেয়েছি বলার জন্য। তার জন্য আমার ছাত্র শ্রী কল্যাণ মন্ডল, যিনি পরে পিএইচডি করেছেন, তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ও না থাকলে আমার নিজস্ব যে গবেষণা সেটাও সেই পর্যায়ে যেত না। এবং আমরা যৌথভাবে প্রচুর কাজ করেছি এবং কাজ করে চলেছি, এবং আগামী দিনে কল্যাণ মন্ডলে আরো ভালো ভালো কাজ আমরা দেখতে পাবো। সেই সঙ্গে আরেকটা কথা বলি, এই কলেজ এই স্কুলেরও বিশাল একটা বিশ্বের নাম আছে, তার কারণ কিন্তু কল্যাণ মন্ডলের গবেষণা।
এবং আজকে বলে যায় সেটা হচ্ছে ওর কাজের সাইটেশন 1800 বেশি এবং এই সাইটেশন মানও ভালো এবং এটি যে সায়েন্টিফিক ইন্ডেক্স যারা তৈরি করেন সেখানে কল্যাণ মন্ডল ভালো র্যাঙ্ক আছে, এই স্কুল র্যাঙ্ক আছে, কিন্তু সেটা শো করবে যদি স্কুল ওই সিস্টেমে গিয়ে নাম রেজিস্টার করে। তার জন্য কি লাগে, ইনস্টিটিউট ইমেল থাকলে সুবিধা হয়, তাহলে স্কুল নিজে থেকে সেটা করতে পারে। তার জন্য ওয়েবসাইট থাকলে সুবিধা হয়, আর না হলে কল্যাণকে নিজেকে রেজিস্টার করতে হয়। তাহলে আমি বলবো এই কলেজ এই স্কুল প্রচুর ভালো ভালো ছাত্র তৈরি করেছেন। আজকে আমরা একজন অত্যন্ত ভালো ছাত্রকে পেয়েছি, সৌভাগ্যবান, তার বক্তব্য শুনতে পেলাম। তারা বিভিন্ন জায়গায় তাদের অবদান রেখে চলেছে। তো তারা দেখতে পাবে যে এই স্কুলটাও সারা পৃথিবীতে নির্দিষ্ট র্যাঙ্ক করেছে, ভারতবর্ষের অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকেও র্যাঙ্ক বেশি। এই খবরগুলো কিন্তু তখন মানুষ দেখতে পাবে। সুতরাং আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের স্কুলের গভর্নিং বডিকে অনুরোধ করবো আর কি, এখন স্পন্সর স্কুল, যে যাতে এই সেখানে যেন স্কুলের নামটা নথিভুক্ত করে, তাহলে সারা পৃথিবীর লোক জানতে পারবে এই বীরনগর স্কুল কত প্রোডাক্টিভ, সেখানে ছাত্ররা কত বড় বড় কাজ করছে, সঙ্গে সঙ্গে শিক্ষকরাও কিন্তু গবেষণার কাজ চলছে এবং নির্দিষ্ট র্যাঙ্ক ধরে দাঁড়াচ্ছে। এটা গেল এক। এবার এআই ব্যবহার করি কিনা বা কখন থেকে ব্যবহার শুরু করলাম। অ্যাকচুয়ালি আমি প্রচুর পেপার রিভিউ করতে হয় যেহেতু গবেষণার সাথে যুক্ত, এবং পৃথিবীর সেরা সেরা যারা অর্থাৎ তাদের পেপারও আমি রিভিউ করতে হয় ঘটনা করে, কিন্তু বিভিন্ন জার্নালের সঙ্গে যুক্ত। তো আমি প্রথম যখন চ্যাট জিপিটি ব্যবহার করে দেখেছিলাম, জাস্ট ট্রাই করে দেখছিলাম যে চ্যাট জিপিটি যে রেজাল্টগুলো দেয় সেটা কি পারফেক্ট। তো প্রথম আমি যে ধরনের জিনিস দিচ্ছিলাম, ধরুন কল্যাণ মন্ডল, তার গবেষণা পেপার গুলোর নাম, তার কন্ট্রিবিউশন একই রকম ভাবে এক্স ব্যানার্জি ইত্যাদি করে নামগুলো খুঁজছিলাম। তো দেখলাম কন্ট্রিবিউশনটা ঠিকঠাক লেখা থাকলেও রেফারেন্স গুলো একটাও মিলছে না বাস্তবের সঙ্গে। তখন একটু হতাশ হয়েছিলাম, ফলে কিছুদিন বন্ধ রেখেছিলাম। তো তারপর আবারও দেখছি যে সমস্ত পেপার গুলো লেখা দেখে বুঝতে পারছি এখানে চ্যাট জিপিটি বা এআই ব্যবহার করা হয়েছে। তাহলে চ্যাট জিপিটি বা এআই কেন ব্যবহার করছে সারা পৃথিবীর সেরা সেরা গবেষকরা, অর্থাৎ ম্যাথামেটিশিয়ানরা বা সোশ্যাল সায়েন্সের বা সাইকোলজির যে পেপারগুলো আমি করি, তার কারণ একটাই, এখন যেটা প্ল্যাগরিজম টেস্ট করা হয়, অর্থাৎ আপনার লেখা 10% বা 20% বা 25 ম্যাক্সিমাম বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে, তার বেশি সিমিলারিটি রাখলে সেই পেপার রিভিউই রাখে না। তাহলে আপনি একটা বিন্দু কারো কাছে ধার করেনি, লিখেছেন, জামিনের পাশে লেখার প্রথমে রিজেক্ট হয়ে আসলো, কারণ কি 10% এর বেশি সিমিলারিটি, অথচ আপনি কারোর থেকে একটা শব্দ লেখেন। তাহলে এই সিমিলারিটি কি করে আসছে? আপনি কোথাও লিখছেন উইথ রেসপেক্ট টু, পরপর 4টে শব্দ কমন কোথাও না কোথাও আছে, সেটা দেখবে কমন, অর্থাৎ ওটা আপনি টুকে চেঞ্জ করা হবে। এই করে দেখা গেল যে আপনি একটা কিছু লেখেন, ওই করে 10% হয়ে গেল বা 20% বেশি হয়ে গেল, আপনার তো রিভিউ প্রসেসে গেল। এই করে পেপার রিজেক্ট হতে থাকলে আপনার হতাশা বাড়বে। তারপরে বিদেশিরা কি করে, প্রথমে যেহেতু তাদের প্রতিষ্ঠানগুলো আগে থেকেই সফটওয়্যার গুলো কিনে রেখেছে, অর্থাৎ প্ল্যাগরিজম টেস্ট করা সফটওয়্যার। যেমন আমি পার্সোনালি টার্নিটিন কিনে রেখেছি, প্রথম দিকে ছিল না, পরে দেখেছি এটা না থাকলে টিকতেই পারবো না। অর্থাৎ যে লেখাটা আমরা লিখছি প্রথমেই সফটওয়্যারকে এআই কে দিয়ে দিচ্ছি, এখানে কার কার সঙ্গে সিমিলারিটি আছে। তো আপনি পরপর লিখেছেন এক্স ওয়াই জেড, কোনদিন লিখতে পারবেন না, পরপর এবিসি লিখতে পারবেন না সিম্বলে, কারণ এগুলো লোকে আগে ব্যবহার করে বসে আছে। এবার আপনি দিলেন, দেখা গেল ওই সিম্বল গুলো কমন থেকে 20% পাবো, অর্থাৎ আপনি জানলে যদি সাবমিট করতেন লেখাটা অটোমেটিক বাতিল হয়ে যেত। তাহলে আপনাকে কি করতে হবে, ওই এক্স ওয়াই জেড এর পরিবর্তে অন্য কিছু লিখতে হবে, লিখে আবার ট্রাই করতে হবে। এই করতে করতে আপনি একসময় দেখবেন যে আপনার লেখাগুলো 10% আসছে। এবার আপনি যদি সাবমিট করেন তবে রিভিউ প্রসেসে যাবেন।
তাহলে আপনার এই সক্ষমতা যদি না থাকেন তাহলে এখন গবেষণায় করতে পারবেন না। কি ধরনের গবেষণা? যে গবেষণা বিশ্বের বড় বড় জার্নালে পাবলিশ হয়, অর্থাৎ উপাস ইন্ডেক্স, ওয়েব অফ সায়েন্স, এইসব জার্নালে। তাহলে প্রতিযোগিতায় যদি আমাদের শুধু লড়াই করতে নামতে হয়, তাহলে এইগুলো আপনার তলোয়ার, হাতিয়ার, যুদ্ধ করার, এইগুলো না থাকলে আপনি বড় জায়গায় লড়াই নামতেই পারবেন, অর্থাৎ খেলতেই নামতে পারবেন না। যেমন ধরুন ক্রিকেট খেলতে চাইলে কি দরকার হয়? একটা মাঠে দরকার হয়, পিচে দরকার হয়, ব্যাট বল দরকার হয়। তো সত্যিকারের গবেষণা, উন্নত মানের গবেষণা, যে গবেষণায় আপনাকে স্বীকৃতি এনে দেবে, আপনার আইডেন্টিটি তৈরি করবে, তাহলে আপনাকে এই জিনিসগুলো রাখতে হবে। এই ব্যবহার না করলে আপনার কোনো স্বীকৃতি তৈরি হবে না। এবার বলতে পারেন আমরা ওইসব জার্নাল লেখা পাবলিশ করবো না, আমরা আমাদের মতো, আমাদের প্রচুর ভারতবর্ষের জার্নাল আছে, সেখানে লেখা পাবলিশ করবো। এখন ভারতবর্ষের সেই জার্নালগুলো যদি যখন এই সিস্টেম চালু করবে যে লেখাগুলো কি হবে অরিজিনাল, অর্থাৎ কোন রকমের কমন থাকবে না কারোর সঙ্গে, তো তারাও এইগুলো চালু করবে, তাহলে সেখানেও আপনি লেখা পাবলিশ করতে পারবেন। এবার ধরুন আপনি কোথাও এইসব সিস্টেম না মেনে পাবলিশ করলেন, টাকা পয়সা দিয়ে ইন্ডিয়ান বিভিন্ন জায়গায় লেখা পাবলিশ করলেন, সেই লেখা বাইরে কোনো জায়গায় স্বীকৃতি পাবে না, কারণ তারা টেস্ট করে দেখে নেবে, বলবে লেখার কোনো ভ্যালু নেই। অর্থাৎ আপনি সত্যি সমস্ত পরিশ্রম করে মৌলিক এরা লিখেছেন, কিন্তু কোনো ইতেই আসবে না, অর্থাৎ কোনো র্যাঙ্কিংও আসবে না, কোনো আলোচনায় আসবে না। সুতরাং এআই কে আমরা অ্যাভয়েড করতে পারবো, ঠিক আছে? তাহলে এআই কে দৈনন্দিন জীবনে যেমন আমরা যেগুলো ব্যবহার করছি ওটাকেও ব্যবহারের মধ্যে আনতে হবে, তো আমরা সেটাই করছি। সবাই দৈনিক মোবাইল ব্যবহার করছি, আগে ভাবা যেত না। প্রত্যেকে ফেসবুকে ভিডিও আপলোড করছি, কাজ করছি, এই করছি, অনেক কিছু করছি, এবং অটোমেটিক ভাবে কোনো না কোনো ভাবে এআই দৈনিক ব্যবহার করছি, কিন্তু সচেতন ভাবে না। তার মানে আমরা অ্যাকচুয়ালি সবাই ব্যবহার করতে শিখে গেছি। এবার ব্যাপারটা আছে কর্মক্ষেত্রে যাওয়ার একটা বলছি, যেহেতু এখানে ছাত্রছাত্রীরা আছো, তোমাদের একটা কথা বলি যে ক্লাসরুমে আমরা যখন থাকি, শিক্ষকরা এখন বুঝে গেছে যে ছাত্ররা বাড়িতে মোবাইল দেখছে, বিভিন্ন কিছু দেখছে, অনেক ধরনের নলেজ নিয়ে আসছে, ফলে শিক্ষককেও সেইভাবে তৈরি হয়ে আসতে হচ্ছে। তাহলে আমাদের যখন শিক্ষকরা পড়াতেন, তাদের কথা শুনে আমরা শুধু চলতাম, অভাব বলে শাস্তি হতো বিভিন্ন ধরনের। এখন কিন্তু ক্লাসরুম সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, দেশের আইন সবকিছু মিলিয়ে, অর্থাৎ এখন সবটাই তোমাদের পক্ষে। এবার তোমাদের রোল ঠিক করতে হবে যে ক্লাসরুমে আমরা কি করব। তো একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা ক্লাসরুমে যে টিচিং লার্নিং করি, অর্থাৎ শিক্ষক যে পাঠদান করেন, সেটা অ্যাকচুয়ালি রিসার্চ। টিচিং ইজ এ রিসার্চ, অর্থাৎ শিক্ষক হচ্ছে একটা গবেষণা। তো সেটা আমরা শুনেছি, পড়েছি, কিন্তু সেটা কি করে দেখলাম, আমি যখন আমেরিকা, চায়না আর ইন্ডিয়ার ম্যাথ এডুকেশনে একটু পড়াশোনা করছিলাম, তো দেখছিলাম যুদ্ধটা অ্যাকচুয়ালি সীমান্তে নয়, যুদ্ধটা কোথায়? অ্যাকচুয়ালি ক্লাসরুমে। অর্থাৎ যে ক্লাসরুম উন্নত মানের পাঠদান করা হয়, তারাই যুদ্ধে জয়লাভ করবে। এখন দেখবেন চীন রিসেন্ট ডিপসিক বের করেছে, এটা আমেরিকা সম্ভব। কেন? কারণ চ্যাটজিপিটি বা যে সমস্ত ভাষাগুলো এআই রয়েছে, তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। কেন? খুব কম খরচে এটা সমস্ত কাজগুলো চ্যাটজিপিটি করে দিচ্ছে। এবার জানুয়ারি মাসে বেরিয়েছে, বেরোনোর সঙ্গে আমি দেখলাম সত্যি চ্যাটজিপিটি আর ডিপসিকের পার্থক্য কোথায়। সত্যি সত্যি বলছি, আমি যতগুলো টেস্ট করলাম সব ক্ষেত্রেই ডিপসিক কিন্তু বেটার রেজাল্ট দিয়েছে। কেমন? অর্থাৎ খুব কম খরচে বেটার সার্ভিস প্রোভাইড করতে পারছে। কেন পাচ্ছে? তার কারণ চায়না অনেকদিন আগে থেকে ক্লাসরুমটাকে অনেক উন্নত করেছে, অর্থাৎ ওখানে ম্যাথ ক্লাসে যে কেউ গিয়ে শুনতে পারে কি হচ্ছে না হচ্ছে। শিক্ষকরাও থাকে তৈরি যে যেহেতু আমি প্রফেশনাল সাউন্ড, অর্থাৎ কি করে গণিত শিক্ষণ দিতে শিখে এসেছি বা শেখানো রয়েছে, সেও চাই যে সে কেউ দেখো। ছেলে মেয়ে ক্লাসে প্রচুর হয়েছে বলে মনে হয়, কিন্তু প্রত্যেক প্রোডাক্টিভ কাজই করে, তার জন্য এত উন্নত হচ্ছে।
আর আমেরিকা এত উন্নত কি করে হলো, একটু ঘটনাটা বলি। ম্যাথ অলিম্পিয়াড হয় 1970-71 সালে। আমেরিকা ভয় যেতে চাইত না, কারণ ভাবতো ওখানে গিয়ে কিছু করতে পারবো, ইংল্যান্ডরা অন্যরা করে না। তাদের ধারণা ছিল আমরাই অঙ্কে সব থেকে সেরা, জাপানিরা সেরা। ওরা তখন করলো কি, জাপানে পাঠিয়েছিল এক দল গবেষককে, যে জাপান এত ভালো করে কি করে অঙ্কে। তো ওরা জাপানের বিভিন্ন গণিত ক্লাসরুম গুলো ভিজিট করতে শুরু করলো। তো সেখানে গিয়ে দেখলো যে গণিত কিভাবে শেখানো হয়, সেই পদ্ধতির সঙ্গে সঙ্গে ওরা বললো না যে আমরা যেভাবে ক্লাসে পড়াই সেটা কার্যকরী নয়, বরং জাপানিরা যে মডেলটা ফলো করে সেটা। ওরা সঙ্গে সঙ্গে জাপানের মডেলটা ফলো করলো, ওদের একদম সিস্টেমে। এখানে কিন্তু কোনো ইগো কাজ করেনি, কারণ ক্লাসটুকু যদি উন্নত হয় তাহলে সবকিছু ভালো হয়। তারপরে দেখুন আমেরিকার উন্নতি প্রচন্ড ভালো করছে সব জায়গায়, এবং প্রত্যেকের জায়গায় অনেক উন্নত হচ্ছে। চায়নাও কিন্তু জাপানের যে মডেল তারই উন্নত সংস্করণ বা নিজের মতো ওই ফলোটাই করে। তো আমরা কি করি, আমরা যেটা ভাবি, মানে আমি ছোটকালের ছাত্র ছিলাম যে আমরা অঙ্কে খুব উন্নত, আমেরিকানরা ক্যালকুলেশনে কিছু করতে পারে না, ওরা অঙ্ক ভালো জানে না, এবং সম্পূর্ণ ভুল কিছু ধারণা কিন্তু মাথায় ছিল। এবং সেটা কি করে এসেছিল জানি না, যেহেতু শুনতে শুনতে শিখেছি, ভেবেছিলাম যে আমরা খুব উন্নত, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে আমরা পিছিয়ে থাকি বলেই সান্ত্বনা দিয়ে নিজেদের উন্নত বলে। অ্যাকচুয়ালি কে উন্নত কে অনুন্নত সেটা নির্ণয় হওয়া উচিত আসল শ্রেণীকক্ষে কি ধরনের পাঠদান হচ্ছে তার উপর ভিত্তি করে। সেই মানে কিন্তু এখনো ওই দুটো দেশের সঙ্গে আমরা কম্পিটিশনে যেতেই পারবো না। অর্থাৎ এখন আমেরিকা এবং চায়না, এই দুটো দেশে যে ক্লাসরুম পাঠদান হয় যে উন্নত মানে, তার সঙ্গে আমরা কোন রকম কম্পিটিশনে যেতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, আরো উন্নত হতে হবে। দৈনন্দিন যে জীবন ক্লাস আমাদের, সেটা আরো প্রোডাক্টিভ হতে হবে। সেটা প্রোডাক্টিভ করার জন্য সরকারের বিভিন্ন প্রচেষ্টাতে সবকিছু নিয়মে আমাদের আছে, কিন্তু অনুশীলনে আমাদের নেই। কিছু কিছু স্কুল কলেজ বিনগরতে কিছু কিছু ভালো স্কুল রয়েছে যেখানে দৈনন্দিন উন্নত মানের পাঠদান হয়, কিন্তু সব জায়গায় হয় না। এই দায়িত্বটা কি করে করতে হবে, ছাত্রদের নিতে হবে যে আমরা এই ক্লাসটাকে প্রোডাক্টিভ তৈরি করবো। কি করে সম্ভব, ছাত্র যদি শুধু প্রশ্ন করতে আরম্ভ করে তাহলে শিক্ষকরা চেঞ্জ করতে বাধ্য। তো এই প্রশ্নটা ছাত্ররা করতে শুরু করেছে, কোথায় থেকে বুঝতে পারি, এখন বিএড ক্লাস করে বলি, ওরা যা পড়ায় সঙ্গে সঙ্গে মোবাইল খুলে দেখে নেয়, সঙ্গে প্রশ্ন করে এবং ক্লাসটাকে অ্যালাউ করেছে। কারণ এটা ভারতবর্ষে অ্যালাউ করতো এই কারণেই যে আমেরিকা, স্ট্যানফোর্ড থেকে সমস্ত ইউনিভার্সিটিগুলো অ্যালাউ করেছে। অর্থাৎ শিক্ষক যখন পড়াবেন সব শিক্ষার্থী শুনবে না, কারণ অনেক শিক্ষার্থীগুলো জেনে বসে আছে। সে কি করে, ফার্দার জিনিস খুঁজতে আরম্ভ করে ওখানে মোবাইল থেকে। তো সেখানে কোন জায়গায় যদি তার প্রশ্ন তৈরি হয় নতুন করে, সেগুলো স্যারকে জিজ্ঞাসা করে। তো আমি তোমাদের এটাই বলবো যে তোমরাও ক্লাসে আসার আগে তৈরি হয়ে ক্লাসে আসো এবং স্যারকে সবসময় প্রশ্ন করো, যেটা তোমার সমস্যা সেটা নিয়ে প্রশ্ন করো। তোমাকে কে সাহায্য করবে, এআই সাহায্য করবে, আগে দেখে নিতে পারো সব। তাহলে প্রত্যেকটা শিক্ষক বাই ডিফল্ট তিনি কিন্তু প্রিপারেশন নিয়ে ক্লাসে আসবে। যেমন আমি ক্লাসে গেলে সবকিছু প্রিপারেশন নিয়ে যাই, কারণ এটা অ্যালাউ করা আছে প্রথমে যে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবো। এবং এটাও বলা আছে যে আমি সব প্রশ্ন উত্তর দিতে পারবো না, যেগুলো পারবো না সেগুলো পরে দিন দেবো, কিন্তু প্রশ্ন যেন করো। তো তোমাদের আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলার আগে এই কথা কেন বললাম যে প্রত্যেক দিনের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ 11 থেকে 4টে 4:30 আপনি স্কুলে থাকছি। এই সময়টা যদি প্রোডাক্টিভ হয় তাহলে এই জিনিসগুলো আলোচনা মিনিংফুল, যে সমস্ত কথাগুলো বললেন প্রত্যেক স্যার, তাদের অত্যন্ত শ্রদ্ধা জানাচ্ছি এত ভালো বক্তব্য রাখার জন্য। তাহলে এটা আরো মিনিংফুল কখন হবে,
যখন তোমরা প্রত্যেকটা দিন 11 থেকে 4:30 এই সময়টাকে কার্যকরী এবং ইফেক্টিভ করতে পারবে কিভাবে? প্রশ্ন উত্তরের মাধ্যমে। অর্থাৎ ক্লাসরুমটাকে তোমরা শুধু প্রশ্ন করে যাবে স্যারকে। আমি একটা ছোট ঘটনা বলে আসল জায়গায় ঢুকবো। বায়োলজি স্যারকে মাঝে মাঝে প্রশ্ন করতাম টেস্ট পেপার থেকে। তো উনি বলেছিলেন আমাকে যে তোমাকে একটা শনিবার দেবো, সেগুলো যত প্রশ্ন সবগুলো করো। তো টেস্ট পেপার বাইরে প্রচুর প্রশ্ন আমার ছিল, তো আমি সব তৈরি করেছিলাম। আজকে বলি স্যার কিন্তু একটা প্রশ্ন সেটা উত্তর দিতে পারেনি, 1 ঘন্টা একটা প্রশ্ন উত্তর দিতে পারেনি। তো আমারও কিছু মনে হয় স্যার বললো এগুলো আমি দেখে এসে বলবো, কারণ এইসব প্রশ্ন উত্তর বয়ে নেই, উনি কিন্তু পড়ে দিয়েছিলেন। তো এইটা হচ্ছে ব্যাপার। এবং সবাই কিন্তু তখন বলেছিল স্যারকে প্রশ্ন করা যায়, বাকিরাও কিন্তু প্রশ্ন করতে শিখেছে। তো তোমাদের এই জিনিসটা বলে শুরু করবো যে হাতে যে মোবাইল যে সমস্ত জিনিসপত্র পাচ্ছ সেগুলো তোমার জানার বিষয়ে জেনে নাও, ক্লাসে আসো। আর 11-12 আরেকটা ঘটনা বলে শুরু করবো। স্যারদের মানে আমি জিনিসগুলো পড়তাম, অঙ্কের গুরু ছিলেন অত্যন্ত দক্ষ শিক্ষক। অর্থাৎ ঠিক টাইমে ক্লাসে আসা, ঠিকঠাক ক্লাস থেকে বেরিয়ে যাও, নিয়ম নিয়ে অঙ্কগুলো করানো, যার জন্য অঙ্কটা শিখেছিলাম। এবং বাকি স্যারটাও একই রকম ছিল। তো এই জন্য যখন পড়তে আসলাম, দাদা আমাকে বলেছিলেন নিবাই বলে একজন শিক্ষক আছেন, তিনি সব কটা অঙ্ক ক্লাসে পড়েন এটু চেঞ্জ। কিন্তু যদি আগের দিন পড়াশোনা করে না যায় তাহলে ক্লাস কিছু বুঝতে পারবো না। ওটা শুনে পড়াশোনা করে যেতাম, দাম লাগতো, কিন্তু ক্লাসের ছাত্র সংখ্যা খুব কম থাকতো। এমন হয়েছে যে শুধু আমি একজন ক্লাস করেছি, কিন্তু স্যারকে দেখেছি ঠিক 131 জনের নাম 131 জনের নাম লিখেছেন। স্যার আমাদের এক ক্লাসে সবাইকে ডাকছেন না, বলছে একদম না, আমার কাজ আমাকে করতে দাও। মাঝে যদি কেউ আসে উনি পুরো একটা ডাকলেন, তারপরে দৈনিক যেভাবে পড়ান ঠিক একইভাবে কিন্তু পড়িয়ে গেছেন। শুধু ক্লাসে শেষে আমাকে অফিসে নিয়ে গেছিলেন, বলেছিল তোমার যা কিছু সমস্যা অঙ্কের রাত্রি 1:30টার পর আসবে, আমি হোস্টেলে থাকি। তো অত রাত্রে যাওয়া সম্ভব হয়নি, কিন্তু সমস্ত স্যার ম্যাডামদের সঙ্গে পরিচয় করে দিয়েছে। তো তোমাদের একটা কথাই বলছি, তোমার জানার জিনিসগুলো ছাত্রছাত্রীদের তোমার যা জানতে ইচ্ছে করে তোমার সাবজেক্ট টিচারকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। একজন তো না দিল, দ্বিতীয় দিন না দিল, পরের দিন অবশ্যই দেবেন, তিনি অভ্যস্ত হয়ে যাবেন। কিন্তু প্রশ্নগুলোকে মনের মধ্যে রেখো না, যা জানতে ইচ্ছা করে করবে। আর যদি ক্লাস করে নাও পাও, এখন কি হেল্প করবে এআই, ঠিক আছে? এবার আমি একটু এই বিষয়ে যাচ্ছি, একটু সময় নষ্ট করলাম, তোমাকে একটু কম করলাম। তো অ্যাকচুয়ালি এআই হঠাৎ করে তো আসেনি, কম্পিউটার অনেক আগে ছিল। তো এআই শব্দটা যেটা আমরা দেখেছি 1956 সালে প্রথম ব্যবহার করেছিলেন জন ম্যাকার, কেমন? তারপরে 1950-এর দিকে আমরা দেখেছিলাম যে এমনি দাবা খেলার ক্ষেত্রে কিছু প্রোগ্রাম বের করা হয়েছিল, বের করা হয়েছিল। পরবর্তীকালে আমরা বিবর্তন দেখার চেষ্টা করবো, অর্থাৎ 1950 থেকে 2024 দেখি কিন্তু কতগুলো ট্রানজিট করবো। 60-এর দশক যেটা ছিল যে প্রথম এআই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলো বাজারে, কেমন? সেটা হচ্ছে LISP, এটা ডেভেলপ করা। পরবর্তীকালে দেখি আমরা 1960-70 দশকে যেটা আসলে রুল বেসড এক্সপার্ট সিস্টেম, ঠিক আছে? এবং এখানে যেটা দেখবে একটা মাইসিন নাম আছে, এবং জানি এটা আমরা ওষুধের নাম, কিন্তু স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এটাকে ট্রিটমেন্টের জন্য প্রথম এই প্রোগ্রামটা ব্যবহার করা। তো মাইসিন রেখেছিল না, কিন্তু ওষুধের নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে রেখেছিল। এবং সেখানে আমরা জানি যে এখানে মূলত রক্তের মধ্যে ব্যাকটেরিয়ার সংক্রমণ ইত্যাদি গুলো স্বাধীনভাবে ওরা করতে পারছিল। তো এইখানে এআই কাজটা শুরু করে, তাহলে কিন্তু জনপ্রিয়, একদিনের কিন্তু জনপ্রিয় হয়। 1980-র দশকে আছে। এবার যদি দেখি 1980-র দশকে মেশিন লার্নিং আসলো।
এখানে মেশিন লার্নিং কাজটা ছিল ডেটা থেকে শিখতে শুরু করলো। অর্থাৎ আগে যেটা ছিল মূলত যা ডেটা দেওয়া হতো সেখান থেকে সে কাজগুলো করে যেত, অর্থাৎ যা তাকে ইনস্ট্রাকশন দেওয়া হতো সে মতো কাজ করে যেত। এখানে কি হলো না, ডেটা থেকে সে নিজে শিখতে, অর্থাৎ মানুষের মতো সে শিখতে আরম্ভ করলো। ওকে, এবং সময়ের সাথে সাথে নিজেকে আরো উন্নতি করতে সক্ষম হলো। এরপরে আসলো ডিপ লার্নিং, এবং এই ডিপ লার্নিং এর ব্যাপারটা হচ্ছে বর্তমানে বেশিরভাগ যে অত্যাধুনিক এআই এসছে তারই একটা অংশ, এবং সেই সমস্ত প্রযুক্তি কিন্তু এখানে ব্যবহার হচ্ছে। এবং এখানে নিউরাল নেটওয়ার্কে যারা কম্পিউটার পড়েছেন বা এমনি তারা জানেন যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে। এবং কি হচ্ছে, র ডেটা থেকে এখানে জটিল বৈশিষ্ট্যগুলোকে তারা বের করতে পারছে। অর্থাৎ আগে ডেটাগুলো ইনফরমেশন কে সুন্দর করে তৈরি করে দিতে হতো, এখানে তা না, যে কোনো ডেটা দিয়ে দিন সেখান থেকে তারা বৈশিষ্ট্যগুলো আলাদা করে দিচ্ছে। মানে আপনারা কষ্ট করে প্রসেস করে দিতে হচ্ছে না, নিজেরা প্রসেস করে দিচ্ছে। এরপরে 2024 খুব গুরুত্বপূর্ণ বছর, এখানে জেনারেটিভ এআই আসলো। এখানে কি হলো, অর্থাৎ আপনি যে ভাষায় কথা বলুন, বাংলা ইংলিশ যে ভাষাতেই কথা বলুন না কেন, সে বুঝতে সক্ষম। সেখান থেকে ভিডিও বানাতে, টেক্সট বানাতে, রিসার্চ পেপার লিখতে সবটাই সক্ষম। পরিবর্তনটা বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় রিসার্চ দিতে যান, প্রাথমিক কাজে পেয়ে যাবেন। এবার বলছি সেটা কিন্তু সবটা নয়, আপনার রিসার্চ তো লিখে দিলে বটে, কিন্তু ক্রস চেক করতো, যেটা আমি আগে বলছিলাম যে চ্যাটজিপিটি কি কি ভুল করছিল, তো সেইগুলো কি করে সঠিক করা যায় সেটারও কথা আছে, তার জন্য গবেষণা চলছে। কিন্তু এগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো না। তাহলে কি হলো, অন্যান্য কন্টেন্ট তৈরি করতে সক্ষম। তাহলে এআই ব্যাপারে কি বুঝলাম, এআই হচ্ছে যন্ত্রের একটা সক্ষমতা। কিরকম সক্ষমতা? মানুষের মতো সক্ষমতা, অর্থাৎ মানুষ যেমন চিন্তা করতে পারে, কাজ করতে পারে, সৃজনশীল দেখাতে পারে, এআই তাহলে কি হলো একটা যন্ত্রের সক্ষমতা। কি ধরনের সক্ষমতা? সে চিন্তা করতে পারে, সে সমস্যা সমাধান করতে পারে, তার মধ্যে সৃজনশীলতা রয়েছে, অর্থাৎ সে নতুন কিছু ক্রিয়েট করতে পারে। ওকে, তাহলে এআই এখন কি হলো, তার মধ্যে ক্রিয়েটিভিটি চলে আসে, তুমি স্বাধীনভাবেও কাজ করতে পারে। কয়েকটা কথা বলে আবার পরে যাবো, মানে এআই কতগুলো ছোট ছোট প্রয়োগ বলে দেবো। তাহলে কি করতে পারে, অবজেক্টকে দেখতে পারে এবং চিহ্নিত করতে পারে। সেগুলো আমরা যুদ্ধের ক্ষেত্রে দেখি, যে ওই মিসাইল ছুড়েছে, এখান থেকে সবগুলো আটকে দিয়েছে, চিহ্নিত করছে, ডিটেক্ট করছে এবং আকাশে ধ্বংস করে দিচ্ছে। এআই কি করতে পারছে, মানুষের ভাষা বুঝতে পারছে এবং প্রতিক্রিয়া জানাতে পারছে, এবং নতুন তথ্য এবং অভিজ্ঞতা থেকে সে শিখতে পারছে। অর্থাৎ আপনার সঙ্গে ইন্টারাকশনটা হলো, সেখান থেকে আপনাকে সে বুঝতে পারছে এবং নতুন ধারণা সে তৈরি করছে। তো এগুলো কি করে বুঝলাম, চ্যাটজিপিটি কেটে দেখলাম যে কতগুলো জিনিস কত বললাম, তারপরে বলছি যে বাংলায় ট্রান্সলেট করো, অটোমেটিক ট্রান্সলেট করে দিচ্ছে, মানে বুঝে গেছে আমি কি চাইছি, পরে অটোমেটিক কাজ করে যাচ্ছে। একই রকম ডিপসিকও তাই, কত ইনস্ট্রাকশন পরপর দিলাম, তারপরে ইনস্ট্রাকশনটা বলছি না, লিখে দিলে অটোমেটিক উন্নত করে দিচ্ছে। অর্থাৎ আপনি কি চাইছেন, আপনি কি ভাবছেন, এআই কিন্তু বুঝে যাচ্ছে। এই ধরনের সক্ষমতা কিন্তু এআই বর্তমানে অর্জন করছে। আরেকটা হচ্ছে যারা এআই ব্যবহার করছে এবং যারা এক্সপার্ট, তাদেরকেও সে সুপারিশ করছে। মানে এআই এখন স্বাধীনভাবে কাজ করতে পারে, যেমন ধরুন সেলফ ড্রাইভিং গাড়ি। এবার কতগুলো কিভাবে ভাগ করতে পারে এআইকে, এইগুলো বলছি একটা কারণ, তাহলে তোমরা ভাবতে পারবে যে কোন জায়গাগুলো তোমরা যাবে ভবিষ্যতে। এআই নিয়ে জীবন চালাতে কোনো মানে নেই, যার যা ইচ্ছা করবে। এইগুলো তোমার টুল, হাতিয়ার, অর্থাৎ জীবন যুদ্ধে এগুলো কাজে লাগবে। এআই পেশা নিতে হবে কোনো মানে নেই, যে কোনো পেশা নিতে পারবে।
কিন্তু এগুলো তোমাকে সেই যুদ্ধে সহায়তা করবে। এবং সাইকেল ছাড়া দুটো যেতে পারি না, স্কুটার ছাড়া দুটো যেতে পারি না, মোটরসাইকেল ছাড়া। এবং এইগুলো তোমাকে কোনো না কোনো সাহায্য করবে, তার জন্য এআইটাকে আমরা ব্যবহার করবো। তো 5 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তাদের কি সক্ষমতা রয়েছে এআই, তার উপর বেস করে, বা কি করে তাদের ফাংশন নির্দিষ্ট অর্থাৎ কার্যকরের উপর নির্ভর করে, তাদের প্রয়োগ করছি কি তার উপর নির্ভর করে, অথবা তারা কিভাবে শিখছে শেখার উপর। আর হচ্ছে ইমার্জিং এআই। তো এগুলো দেখি ভাগ করে। তো প্রথম দিকে যে এআই গুলো ছিল সেটা সংকীর্ণ বা দুর্বল এআই। তো সেগুলো কি তাকে ফিক্স যে কাজ করতে বলা হয় সেটুকু শুরু করতে পারে, তার বাইরে কিছু করতে পারে না। সেইগুলো নিয়ে আমরা অনেকে ভাবি বলে এআই কে অনেকে অস্বীকার করতে চেয়েছে প্রথম দিকে, যে ওর বাইরে কিছু পারে না। তো সেগুলো সংকীর্ণ, অর্থাৎ তাদের সেই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ওইটুকু সে করবে। যেমন আমাজনে আমরা জিনিসপত্র কিন্তু তাকে ফিক্স কিছু ইনস্ট্রাকশন দেয়, সেগুলো করতে পারে। নেটফ্লিক্স এগুলো আর কি। ইমেজ রিকগনিশন, ওর যা যা বলা আছে তার বাইরে যেতে কিছু করতে পারে, নির্দিষ্ট ইনস্ট্রাকশন দিয়ে আছে সেগুলো সে করে। তার জন্য হচ্ছে ওই বা সংকীর্ণ এআই। এটা একটা শক্তিশালী এআই কারা, যারা মানুষের মতো বুদ্ধিমত্তা, অর্থাৎ মানুষ যারা ইন্টেলিজেন্ট, এআই ইন্টেলিজেন্ট, এবং তারা রিজনিং পাওয়ার আছে, যুক্তি ক্ষমতা রয়েছে, এবং মানুষ যেমন যে কোনো বুদ্ধিভিত্তিক কাজ করতে পারে, অর্থাৎ ইন্টেলিজেন্ট ওয়ার্ক করতে পারে, এই যন্ত্র করতে পারে। কিন্তু এটা এখনো কাজ চলছে, পুরোটা কিন্তু সম্ভব হয় না। এটা ডেভেলপিং আরো ফার্দার ডেভেলপ করে যাচ্ছে। মানে এটা তাত্ত্বিক পর্যায়ে রয়েছে, কিছু কাজ হচ্ছে, কাজ চলতে থাকবে এবং আগামী দিনে দেখবেন সত্যি সত্যি এটা আরো ফার্দার ডেভেলপ করবে। আর সুপার ইন্টেলিজেন্স এআই, এটা দুর্ভাগ্য হলো সত্যি যে সত্যি সত্যি মানুষের সমস্ত সক্ষমতাকে একজন ব্যক্তি সে যতই বুদ্ধিমান হোক না কেন তার থেকে তার এগিয়ে গেছে। ওকে, অর্থাৎ সকল দিক দিয়ে মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে গেছে। যদিও এটা এখনো কিছুটা হাইপোথেটিক্যাল আছে, এবং এখানে কি সমস্যা আছে, নৈতিকতার সমস্যা রয়েছে। অর্থাৎ কিছু নৈতিকতা সমস্যা আসবে যদি এরা নৈতিকতা চ্যালেঞ্জ করে। আমরা কিছু নর্মস মেনে চলি, এবং সমস্ত গবেষণা যত কিছু আমরা করি মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক উন্নয়ন, মানুষের উন্নয়নের জন্য সমস্ত গবেষণা যত কিছু আমরা করছি, যত টিচিং লার্নিং যত কিছু করছি আমরা, একটাই লক্ষ্য হিউম্যানিটিকে আরো উন্নত করা, অর্থাৎ মানুষের জীবন যেন সুখের হয় এবং শান্তি থাকে। কিন্তু এআই যদি এখানে একটা সমস্যা যেটা হতে পারে এথিক্যাল, অর্থাৎ তার এত জ্ঞান এত সক্ষমতা যদি এথিক্সকে না মানে, মানুষ কোথায় সেরা, আলটিমেটলি এথিক্সে গিয়ে আটকে যায়। একবার শুধু পারমাণু জাপানের ফেলেছিল, দুবার আমেরিকা, তারপরে কিন্তু আর কেউ ব্যবহার করেনি, কারণ তার কুফলটা মানুষ বুঝতে পেরেছে। কিন্তু এআই কে এই শিক্ষাটা কিভাবে দেওয়া যায়, ফলে এখানে একটা এথিক্যাল সমস্যা কিন্তু হতে পারে, বা ভয়ে ভয়ে সবাই আছে। অর্থাৎ যারা এত ক্ষমতা সম্পন্ন এআই তৈরি করেছে তারাও কিন্তু খুব ভয়ে ভয়ে আছে, যদি এরা এথিক্স না মানে তাহলে কি হবে, অর্থাৎ যখন প্রভুকে মানবে না তখন কি হবে। যেহেতু তার এত সক্ষমতা, অর্থাৎ আমরা তার প্রোগ্রাম করে দিলাম, সে নিজে থেকে চিন্তা করতে পারছে, ইন্দ্রিয় নিয়ে চিন্তা করতে পারছে, কোন সময় যদি এইটাকেও অস্বীকার করতে চায়, অর্থাৎ এথিক্যাল ব্যাপারটা যদি অগ্রাহ্য করে তখন কি হবে, ফলে সমস্যা কিন্তু আছে, এবং তখন অস্তিত্ব প্রশ্ন কিন্তু আসবে। অর্থাৎ আমাদের এত যে সমস্ত সিভিলাইজেশন এত উন্নতি, সেটাও কিন্তু প্রশ্নের মুখে পড়তে পারে। ফলে এই জায়গাটা কিন্তু সবাই একটু হলো উদ্বেগে রয়েছে এবং ভয়ও রয়েছে। আর কিছু ভাগ রয়েছে, সেটা হচ্ছে ফাংশনালিটিস, এরকম কিভাবে শেখে যায় সেটাও ভাগ করে করা হচ্ছে। যেমন প্রতিক্রিয়াশীল মেশিন, মানে শেখার ক্ষমতা ছাড়াই ইনপুটের প্রতি প্রতিক্রিয়া দেয়, অর্থাৎ এখানে কি হয়, নিজে কিছু শেখায় না, যে ইনপুট দিল সে অনুযায়ী কাজ করে।
এটা একটা, যেমন দাবা খেলার ক্ষেত্রে ডিপ ব্লু ব্যবহার করা হয়েছিল। এবং আপনারা সবাই জানেন যে প্রথম থেকে দাবারে জয়লাভ করছিল, পরবর্তীকালে কিন্তু আরো প্রোগ্রাম উন্নত করা হলো, এখন ডিপ ব্লুকে হারানো মুশকিল। অর্থাৎ মানুষ একবার দুবার জিততে পারে, তারপরে কিন্তু যেটা খুব মুশকিল আছে, যেহেতু অনেক ধরনের সমস্ত প্রোগ্রাম করা সম্ভব। সীমিত মেমোরি যেগুলো রয়েছে, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য অতীত অভিজ্ঞতা ব্যবহার করে। কেমন? অর্থাৎ আগে যেটা বলছিলাম যে চ্যাটজিপিটিকে যদি ধরুন আগে যে সমস্ত কাজগুলো দিলেন, পরে নিজেকে বুঝে যায় যে আমার কাছে কি কাজটা চাইছে। সেন্সর ডেটা ব্যবহার করে যে গাড়ি চলে, সুযোগ মাইন্ড এটা নিয়ে কাজ চলছে আর কি। অর্থাৎ এক্ষেত্রে অন্যের আবেগ, অনুভূতি এবং উদ্দেশ্য বুঝতে পারে। অর্থাৎ আপনি যখন ইন্টারাকশন করছেন এআই এর সঙ্গে, ধরুন 8 ঘন্টা ধরে ইন্টারাকশন করলেন, আপনি ওর কাছে জানা হয়ে গেল আপনি কি চাইছেন, কি ভাবছেন সব। অর্থাৎ আপনার মনের গতি প্রকৃতি কোন দিকে, পরে কি ধরনের প্রশ্ন করতে হবে সেটাও তার জানা আছে। তার জন্য টোটাল লিখতে হচ্ছে, উত্তরটা বেরিয়ে আসছে, কমপ্লিট করতে দিচ্ছে না। অর্থাৎ আপনাকে অনেকটাই রিড করার মতো ক্ষমতায় কিন্তু এআই কে যেভাবে তৈরি করা হচ্ছে। এখানে একটা সমস্যা আছে, অর্থাৎ এই ইনপুটগুলো আমরা আপনাকে দিয়ে রেখেছি, কিন্তু আর্টিফিশিয়াল ভাবে সে চিন্তা করতে পারছে বলে এগুলো করছে কিন্তু। ওকে, ফলে এটা কি হচ্ছে, এখন কিন্তু ক্রমশ উন্নতি লাভ করছে, এটা কমপ্লিট হয়নি কিন্তু। অর্থাৎ কারণ মানুষকে অতটা রিড করা যত সহজ তত সম্ভব নয়। পার্টিকুলার কেসে হয়তো রিড করতে পারছে, কিন্তু মানুষ তো অনেক ধরনের চিন্তা করতে পারে। তো ফলে এটাও কিন্তু আস্তে আস্তে উন্নত করার চেষ্টা করা হচ্ছে, যাতে মানুষের যে কোনো আবেগ অনুভূতিকে রিড করতে পারে। তো মূলত দেখা যাচ্ছে কিন্তু সত্যি সত্যি রিড করে দিচ্ছে। এবার হাই লেভেল যারা, তাদের ক্ষেত্রেও কাজ চলছে। মেশিন ভুল করতে পারে, কিন্তু ভুল করার সঙ্গে কিভাবে ভুলটা করছে সবসময় রেক্টিফাই এর প্রচুর প্রোগ্রাম আছে এআই এর। অর্থাৎ এআই সবসময় নিজেকে উন্নত করে চলছে, আর এআই নিয়ে যারা গবেষণা করছে তারা এআই এর ভুলগুলো সবসময় কারেকশন করার চেষ্টা করছে। অর্থাৎ এটা কিন্তু গবেষণার চরম জায়গায় গেছে। তবে একটা কথা বলি, সমস্ত গবেষণা যেমন ভালো কিছু নিয়ে আসে, তেমনি নেগেটিভও কিছু নিয়ে আসে। তো এআই আমি বলার মধ্যে কোথায় সৃষ্টি করেছে, অনেক কিছু ভালো যেমন করছে, হয়তো জায়গাও তৈরি করছে। কিন্তু এই গবেষণা চলতেই থাকবে, কিছু জবাব নিয়ে আসবে, সেই জবাবগুলোকে কভার করার জন্য আরো কিছু নতুন মডেল নিশ্চয় আসতে হবে। তো হতাশ কোনো সময় হওয়া যাবে না, আলটিমেটলি হিউম্যানিটিকে রক্ষা করতে হবে। যত কিছু আমরা গবেষণা করি না কেন, সবকিছু কিন্তু মানুষের জন্য। তাহলে এটা কি হলো, এরা মানুষের সঙ্গে আরো বেশি বিদেশি বা ইন্টারেক্ট করতে সক্ষম। আপনাকে সুন্দর করে ধন্যবাদ জানালে কি মিষ্টি করে কথা বলে ভাবতে পারবেন না। আমরা কিন্তু এত মিষ্টি করে কথা বলি না। কি সুন্দর বলুন, আপনার জন্য আর কি করতে পারে বলুন, এটা কি আপনার কাজে লাগলো, না থাকলে বলুন আপনি কি চান, কি সুন্দর করে লেখে ভাবতে পারবেন না। অর্থাৎ যন্ত্রকে যেহেতু বল আছে ভদ্রতা, তাদের অত্যন্ত ভদ্রভাবে জিনিসগুলো উপস্থাপন করে। আমরা বড় রেসপন্স করতে গিয়ে কত ভদ্রভাবে রেসপন্স করতে পারি, অনেক সময় রেসপন্স হতে করি না। ওরা কিন্তু ওদের যেটা সবসময় মেনটেন করে। যদি মন্দির দুই একটা ক্ষেত্রে ব্যতিক্রম যদি ঘটে থাকে, সঙ্গে সঙ্গে ওখানে গবেষণা চলতে থাকে, কারণ এটা হলো যাতে রিপিট না হয়। তাহলে এটা মানুষের সামনে আরো ভালো করে যাতে ইন্টারাকশন করতে পারে, তার জন্য গবেষণা কিন্তু আরো চলছে। এবার হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস এআই, মানে যে এআই এর নিজস্ব সচেতন আছে, চেতনা আছে। এটা সম্পূর্ণ তাত্ত্বিক পর্যায়ে রয়েছে এখন, ওটা বাস্তবে এখন আসে। তবে যেভাবে প্রযুক্তি এগোচ্ছে, খুব বোধহয় বেশি দেরি হবে না, কারণ সারা পৃথিবীর সেরা সেরা মেধাগুলো এআই নিয়ে কাজ করছে। ভারতবর্ষের সমস্ত সেরা মেধাগুলো আমেরিকা চলে যাবে। আমাদের দেশ অত্যন্ত পূর্ণ ভূমি, এখানে অত্যন্ত মেধা সম্পন্ন মানুষ জন্ম করে। যেহেতু আমাদের পরিকল্পনার সমস্যা আছে বলে শুধু পরিকল্পনার সমস্যার জন্য অনেকেই মেধাগুলো দেখে যাচ্ছে, সেই সমস্ত প্রতিষ্ঠান আমাদেরকে ব্যবহার করে সেরা হচ্ছে।
আর আমাদের যা কাজ, অতীতের কাজ, তারা এসে খুঁজে বের করে আবিষ্কার করে প্রচার করছে। এই হচ্ছে ব্যাপার। তো আমাদের পরিকাঠামোগুলো তৈরি করতে হবে। তাহলে এই জায়গাটা কি হচ্ছে, এখন তাত্ত্বিক পর্যায়ে হচ্ছে আরো উন্নত করার চেষ্টা করছে। এবার যদি আমরা দেখি অ্যাপ্লিকেশন দিক দিয়ে যদি ভাগ করা হয়, তো কিভাবে করা আছে যে ডেটা থেকে শেখার জন্য অ্যালগরিদম ব্যবহার করে মেশিন লার্নিং একটা। এখানে সুপারভাইজড হতে পারে, আনসুপারভাইজড হতে পারে, বা রিইনফোর্সমেন্ট, এইভাবে ভাগ করা হচ্ছে। অর্থাৎ ডেটা থেকেই সে শিখে যাবে, তার জন্য অ্যালগরিদম করা আছে। এখানে যেটা হচ্ছে মানুষের ভাষা বুঝতে সক্ষম। অর্থাৎ আগে আমাদের যেমন ইংলিশে লিখতে হতো ট্রান্সলেট করে বোঝার জন্য, এখন আপনি যে কোনো ভাষায় কথা বলে নিয়ে হচ্ছে। অর্থাৎ ডিপসিককে আপনি বাংলায় লিখুন, বাংলায় উত্তর পাবেন, ইংলিশে লিখুন, উত্তরটা ইংলিশে আপনি বলুন, বাংলা ট্রান্সলেট সঙ্গে বাংলায় দিয়ে দেবেন। তারপর কয়েকটা ইংলিশে লিখতে হবে, বাংলায় করতে হবে, বুঝে যাবে যে আপনি বাংলায় চেয়েছেন। ওকে, অর্থাৎ মেশিনকে মানুষের ভাষা বুঝতে এবং প্রতিক্রিয়া দেখাতে সক্ষম। এর কারণ চার্ট বা গুগল ট্রান্সলেটার যেটা আমরা সবাই ব্যবহার করি, এবং সেন্টিমেন্ট নিশ্চয়ই বলতে পারে। আর এখন এর সঙ্গে কে যোগ হবে, টিপসে। এবং আপনাদের সবাইকে বলছি, সবাই ব্যবহার করুন টিপসে। সুন্দর, প্রথম দিকে একটু অসুবিধা হবে, কিন্তু ব্যবহার করতে করতে বুঝতে পারবেন যে কোন জায়গাগুলো আপনাকে রেকটিফাই করতে হবে। ব্যবহার না করলে কিন্তু পিছিয়ে পড়বো আমরা। ঠিক আছে, ওরা চাইনিজে পড়েছে, সেটা বললাম প্রথমেই, সেটা কেন সম্ভব আছে। আর যে দ্বিতীয় ধাপটা যেটা রয়েছে কম্পিউটার ভিশন, অর্থাৎ ডেটা, ছবি, এগুলো দেখে ব্যাখ্যা করতে সক্ষম। অর্থাৎ আপনি একটা ভিডিও দেখালেন, ওখান থেকে তারা সুন্দর করে ব্যাখ্যা করবে। যেমন আগে একটা ছবি দেওয়ালে থাকতো, স্যাররা বলতো ছবিটা দেখার পর নিজের বাসায় এলেন, এই ছবি কি ব্যাখ্যা করেছে, কি বলতে চেয়েছে, ছবির মাধ্যমে কি প্রকাশ করতে চেয়েছে, কি লিখেছেন। আমরা স্যারের কথা লিখতাম, এখন আর এটা করতে হবে না, মেশিনকে দেবে, মেশিন সুন্দর করে ব্যাখ্যা করবে। এবার প্রশ্ন হচ্ছে, ওই ব্যাখ্যা কি আপনার সঙ্গে মিলবে? ব্যাপারটা হচ্ছে অনেক কিছু সাবজেক্টিভ থাকে, যেগুলো সাবজেক্টিভ থাকে সেগুলো আলোচনা করে দেখা, তখন খাতার গবেষণার প্রয়োজন। কিন্তু মেশিনকে যা বলা আছে সেখান থেকে সে একটা ব্যাখ্যা দেবে। আর একটা হচ্ছে, ওই ধরনের কাজ যদি আগে করে থাকে সেখান থেকেও শিখেও ব্যাখ্যা দেবে। অর্থাৎ সে অনেক ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে, যেহেতু সে নিজে থেকে শিখছে। তাহলে ফেশিয়াল রিকগনিশন, অবজেক্ট ডিটেকশন এবং মেডিকেল ইমেজিং, এগুলো কিন্তু এখানে রয়েছে আর কি। এবং মেডিকেল সায়েন্স এখন এআই কে আর ব্যবহার করাটা খুবই সহজ হয়ে গেছে, আমাদের দেশেও চলে এসেছে। চোখ অপারেশন বলুন বা সার্জারি গুলো বলুন, এখানে কিন্তু এআই ব্যবহার হচ্ছে এবং সেটা সাধারণ গ্রহণ করা হচ্ছে, কারণ পরিষেবাটা উন্নত হচ্ছে বলে। পরিষেবা উন্নত না হলে কিন্তু গ্রহণ করা হবে। রোবোটিক্স আমরা সবাই ড্রোন দেখি, এখন তো দেখতেই পাচ্ছি। এমনি শিল্প রোবটটা ব্যবহার আমরা জানি কি হয়। তাছাড়া যুদ্ধ কি ব্যবহার হচ্ছে ড্রোন। আমরা কি দেখলাম, রাশিয়া প্রচুর ড্রোন পাঠিয়ে দিচ্ছে কোথায়, আত্মঘাতী বিভিন্ন ড্রোন। এবং রাশিয়ার সৈন্যগুলো ফিরতগুলো কেন দখল করতে এসেও ওই ড্রোনের জন্য কোন পর্যায়ে গেছে বুঝতে পারছেন। আর তারপরে হচ্ছে রোবোটিক্স সার্জারি, এগুলো সবই রোবোটিক্সের মধ্যে চলে আসে। এবং আপনি জানেন যে আমেরিকা অনেক ভূখণ্ডে রোবটই চালায়, মানুষ লাগে না। তারপরে হচ্ছে এক্সপার্ট সিস্টেম। এখানে হচ্ছে মানুষ যেমন বিশেষজ্ঞ যেমন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, ঠিক তাহলে কোথায় লাগে একটা স্বাস্থ্য পরিষেবায়। আর আর্থিক বিশ্লেষণ, অর্থাৎ আপনি যদি মনে করেন শেয়ার মার্কেটে কোথায় টাকা ঢালবেন না ঢালবেন, এগুলো হেল্প নিতে পারেন। অথবা দৈনিক যে ট্রেডিংটা হয় সেখানে থাকতে পারেন। তো আমি নিজে এমনি অনলাইন ট্রেডিংটা শিখেছিলাম, তো এআই ব্যবহার করে দেখিনি, কিন্তু বারবার বিভিন্ন সংস্থা মেইল করে
যে এইগুলো ব্যবহার করলে আপনি অনেক উন্নত হতে পারবেন। আশা করি সত্যিটা সম্ভব। সবাই ব্যবহার করলে কি হবে সেটাই প্রশ্ন। সবাই যদি এআই ব্যবহার করতে আরম্ভ করে তখন কি হবে? তখন হচ্ছে উন্নতের সঙ্গে আরো উন্নত লড়াই হবে, অর্থাৎ অ্যাডভান্স থেকে আরো বেশি অ্যাডভান্স তাদের সঙ্গে লড়াই হবে। আর লাস্টে যে কাজটা হচ্ছে জেনারেটিভ এআই, অর্থাৎ ডেটার যে প্যাটার্ন তারপর ভিত্তি করেই নতুন কনটেক্সট বলুন, টেক্সট বলুন, ভিডিও বলুন, যা করতে হবে ইভেন রিসার্চ পেপার যা বলবেন। তাহলে আপনি কিছু ডেটা দিলেন, ডেটা দেওয়ার পর স্পেসিফিক কিছু জানতে চাইবেন, তাহলে প্রত্যেকটা ব্যাখ্যা কিন্তু দিয়ে দেবে। আগে কি হতো, আমরা ডেটাটা নিজেরা গ্রাফ এঁকে যে সমস্ত সিস্টেম আমাদের শেখানো হয় তার সাথে সিদ্ধান্ত টানতাম। তাহলে এখানে কি হলো, এখানে আপনি খুব সময় কম ডেটাগুলো দিলেন, যে ধরনের জিনিস চাইছেন করা যাবে। এতে সুবিধা কি, আপনার সময় অনেকটা বাঁচলো। ঠিক আছে, এগুলো সবকিছু হচ্ছে মানবতা, মানুষকে উন্নত পরিষেবা দেওয়ার জন্য। ওকে, চ্যাটজিপিটি আর ডিপসিক ব্যবহার করতে হবে, আজ থেকে ব্যবহার করতে শুরু করতে হবে। এবার কিভাবে শেখে, তারপর যে ভাগগুলো দেখে, অর্থাৎ লেভেল যদি ডেটাগুলো লেভেল দেওয়া থাকে আর কি, সেখানে ইনপুট আউটপুট দেওয়া থাকে, সেগুলো কাজ করা যেতে পারে। যেমন কিছু ঐতিহাসিক ডেটা থেকে বাইক দাম নির্ণয় করা, অর্থাৎ ধরুন আজকে 2025, আপনি 10/5/2000 তার আগে দামগুলো জানলেন, সেখান থেকে পরবর্তী দামটাকে এস্টিমেট করা, ঠিক আছে, অনুমান করা, এইগুলো কিন্তু মেশিন। তাহলে আমরা বিভিন্ন জায়গায় যাওয়া দরকার আছে, ঘরে বসে এটা আগে যেটা যদি থাকে আপনি কিন্তু অনুমান করতে পারবেন। আর যদি লেভেল না থাকে সেখান থেকেও তারা শিখতে পারে, অর্থাৎ গ্রাহকের ডেটা থেকে নিজস্ব উপায়ে বিভাজন কাস্টিং করবে এবং রেজাল্টগুলো বলে দিতে পারবে। আরেকটা হচ্ছে, এইটা হচ্ছে রিসোর্সমেন্ট, অর্থাৎ পরিবেশ ইন্টারাক্ট করছে, ভুল হতে পারে, সেখান থেকে শিখছে। দাবা খেলা প্রথম থেকে যে দিকগুলো হেরেছিল, কিন্তু পরে কিন্তু আর হারেনি, কারণ ওখান থেকেই শিখেছিল। অর্থাৎ হেরে গেলে শাস্তি, ওখান থেকে কিন্তু শিখছে, শিখে সেগুলোকে ঠিক আছে। তাহলে এখানে কি এআই প্রশিক্ষণ যদি নেয়, দাবার সুবিধা আছে। অর্থাৎ দাবার খেলায় যদি আপনি ভালো হতে চান, এআই সঙ্গে খেলে নিজেকে উন্নত করতে পারেন। ঠিক এআই সঙ্গে খেলে আপনি শেয়ার মার্কেটে উন্নত হতে পারেন। কিছু ডেটা লেভেল আছে, কিছু ডেটা লেভেল নেই, এগুলো একত্রিত করে কাজ করতে পারে। যেমন রেকগনিশন সিস্টেম, প্রশিক্ষণের জন্য কিন্তু এগুলো ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, একটা কাজের জন্য কি শিখলো, সেটাকে অন্য কাজের ক্ষেত্রেও সে ব্যবহার করতে পারবে এআই। অর্থাৎ আপনি প্র্যাকটিক্যাল একটা গবেষণার জন্য সব ডেটা দিলেন তাকে, সব ও কিন্তু সব স্টোর করে আর ওখান থেকে শিখলো, অন্য জায়গায় কিন্তু ব্যবহার করবে। অর্থাৎ ও কিন্তু একসঙ্গে যেমন কিছু প্রোভাইড করছে, এবং সে কিছু স্টোর করে আছে, কিছু শিখছে। অর্থাৎ একটা কাজের অভিজ্ঞতা অন্য কাজে কি করছে, ট্রান্সলেট করতে পারছে, মানে পরিবর্তিত করে দিতে পারছে, অর্থাৎ ব্যবহার করতে পারছে। তাহলে ভালো লার্নার, এবং শিক্ষকরা ভালো লার্নার, পড়াতে পড়াতেই শেখে যে পড়াতে কোন জায়গায় উন্নত করতে হবে। এটা এখন উদয়মান এআই, তারপর তিনভাবে ভাগ করা আছে, ব্যাখ্যা করা যায়। সিদ্ধান্তগুলো অত্যন্ত কষ্ট এবং বোঝা যায় এবং তারপর দৃষ্টি নিবদ্ধ করে। আচ্ছা, এই জায়গায় থেকে ডেটা স্থানীয়ভাবে ডিভাইস, যেমন স্মার্টফোন, এখন তো সবাই স্মার্টফোন ব্যবহার করি, মানে সবাই অভ্যস্ত হয়ে গেছি,
কিন্তু ভেতরে টেকনোলজি কিভাবে আসলে সেগুলো আমার খবর রাখারও দরকার হয় না, দরকার নেই। অ্যাকচুয়ালি যেটা দরকার সঠিকভাবে ব্যবহার করতে হবে, যে ব্যবহারটা মানুষের সত্যি ভালো কাজে লাগে। অর্থাৎ আপনার পাশের বাড়ির কোনো ট্রিটমেন্ট দরকার, ফোন করে ওষুধটা আনবেন। তার বাড়িতে স্মার্টফোনটা নেই, আপনি দোকানদারকে ফোন করলেন, টাকা পেয়ে গেলে ওষুধটা দিয়ে গেলেন। যেটা হচ্ছে ব্যাঙ্গালোরে আছে, বাবা মা এখানে ওষুধের দোকানে ফোন করে দিচ্ছে, টাকা দিয়ে দিচ্ছে অনলাইনে, ওষুধ বসে যাচ্ছে। আপনার হার্টের সমস্যা হয়েছে, এখন শুধু কথা বলেই আইডেন্টিফাই হয়ে গেল, ডাক্তার চলে আসবে। তো এগুলো অস্বীকার করা যাবে না এআই কে। অ্যাকচুয়ালি এটাই আসল কথা হচ্ছে, এআই কে দরকার মানুষের উন্নত পরিষেবা পাওয়ার জন্য, উন্নত জীবনযাত্রা দেওয়ার জন্য। আচ্ছা, কোয়ান্টাম এআই যেটা এখানে হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং যেটা অনেকদিন চলছে আর কি, সেটা তো ব্যবহার করা, অর্থাৎ খুব খুব কম টাইমে ম্যাক্সিমাম কাজ করা, চিন্তার বাইরে যেগুলো, তো এইগুলো কাজ চলছে আর কি। মানে যত দিন যাবে তত আরো উন্নত পরিষেবা আশা করতে পারি, কিন্তু একটা ভয় থাকবে পরে। তাহলে প্রশ্ন একটাই, যে এত কিছু যদি এআই করে তাহলে জব মার্কেটে কি প্রভাব পড়বে? তো যখন আমরা ছোট ছিলাম একটা কথা শুনতাম, যে কম্পিউটার স্যার যেটা বললেন, সুন্দর করে বলেছেন আমার আগের বক্তব্য, যে কম্পিউটার আসলে যা চাকরি থাকবে সবই তো কম্পিউটার বড় করা। তো একটাই প্রশ্ন, যত এআই আসুক, এআই যেহেতু মানুষের জন্য, তো মানুষের জন্য জব থাকবে। আর মানুষের বিভিন্ন ভাবে বিভিন্ন রকম মানুষ আমরা, তাদের আমাদের চাহিদাগুলো ভিন্ন ভিন্ন, তাদের ভিন্ন ভিন্ন জব থাকবে। সেসব জায়গায় এআই কে কত ভালোভাবে ব্যবহার করতে পারি সেটাই আশা করি আমরা বোঝাতে পেরেছি। যেহেতু আমরা প্রত্যেকটা মানুষ আলাদা, আমাদের প্রকৃতি আলাদা, তার জন্য আমাদের জব আলাদা থাকবেই। সেসব জবে আমরা এআই কে আরো ভালোভাবে ব্যবহার করবো উন্নত পরিষেবা দেওয়ার জন্য। তো এআইটাকে আমাদের শিখতে হবে বা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হবে। এবং সারা পৃথিবীর যে জব মার্কেট, সেখানে কিন্তু সবাই, প্রত্যেকটা কোম্পানি তার কর্মচারীদের এআই ট্রেনিং গুলো দিচ্ছে। তার একটাই কারণ, এআই ট্রেনিং পেলে পরিষেবাটা আরো উন্নত হচ্ছে। তাই এত কিছু বলবো না, সময় যাবে, অনেক চলে গেছে। শুধু 2024 সালের একটা ঘটনা বলছি, দেখো 44% যে জব ফাঁকা ছিল আর কি, খালি পদগুলো, এগুলো যারা প্রযুক্তি সম্পন্ন গ্র্যাজুয়েট তাদের জন্য ছিল। আর 21% ছিল যে প্রযুক্তি গ্র্যাজুয়েট নয় তাদের জন্য। আর 63 এআই চাকরির খালি পদগুলি বিশেষ বহুজাতিক কর্পোরেশনগুলিতে ছিল। ঠিক আছে, তো তার মানে 44% লোক কিন্তু ওখানে আমাদের প্রযুক্তির সঙ্গে সম্পর্কযুক্ত ছিল, বাকিরা কিন্তু না। 21% কিন্তু গ্র্যাজুয়েট গুলো প্রযুক্তি ছিল। কিন্তু এতই বলছি, যদি আমরা স্কুল লেভেল থেকে এআই কে ব্যবহার করতে শিখি আর কি, তাহলে ওই সব জবে গিয়ে অসুবিধা হবে না। তো আমরা যেভাবে মোবাইল ব্যবহার করছি ঠিক সেভাবে এআই কে ব্যবহার করবো, শুধু এখন ইনস্টল করলে করতে পারবো সবাই। তো এআই মাইনে কেমন? তো সবাই তো জব হলে মাইনে টাইনের ব্যাপারটা আসে। 6 থেকে 10 লাখ টাকা মাইনে ছিল বছরে আর কি, 1 বছর প্যাকেজ 33%। আর 3 থেকে 6 লাখ টাকা ছিল 25%। মাইনে কিন্তু খুব বেশি বলা যাচ্ছে না। আর উচ্চ বেতন ছিল খুব কম, 1% ছিল হচ্ছে 50 থেকে 75 টাকা মাইনে। আর 70 লাখ টাকা পার ইয়ার কেউ ছিল না তার বেশি। খুব যে বেশি হাই স্যালারি বলা যাচ্ছে না, তার একটা কারণ কম্পিটিশন। অর্থাৎ কোভিড হওয়ার পরে সারা পৃথিবীতে কিন্তু জবের খুব সমস্যা, শুধু আমার দেশ বলে না, সারা পৃথিবীতে কিন্তু চাকরির খুব সমস্যা। তো চাকরি নেই, হতাশ শুধু আমাদের দেশ, এখানে বেশি হতাশা তা নয়,
তো বিকল্প মানুষ খুঁজে চলেছে, দেখা যাক কি হয়। তো এখানে আমরা কি দেখলাম তাহলে, যে স্যাভারেজে খুব বেশি বলা যাচ্ছে না, যুগের সঙ্গে এভাবে চলছে। এবার তিনটে দেশ নিয়ে একটু আলোচনা করবো। প্রথমে যেটা বলছিলাম, আমেরিকা, চায়না, ইন্ডিয়া, এআই তাদের কি অবস্থা, বাজারটা যদি দেখি কিরকম দেখতে পাচ্ছি, সব থেকে ডেভেলপড পরিপূর্ণ প্রথম স্থান কিন্তু আমেরিকার। তার কারণ দেখি, কারণ সারা পৃথিবী সেরা সেরা ব্রেন্ডগুলোকে দিয়ে বসে আছে, ওরা ফোকাস নিয়ে একদম তাকিয়ে আছে ক্যামেরা নিয়ে, কোথায় আছে, কে কাজ করছে তাকে ডেকে নিচ্ছে, হয় তাকে রিভিউয়ের কাজে লাগে, কোনো না কোনো কাজে লাগাচ্ছে। তারপরে চায়না, চায়নার সঙ্গে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে, খুব কম্পিটিশন চলছে। মূল কম্পিটিশনটা কিন্তু কোথায় থেকে আসতে বলছি, ক্লাসরুম থেকে। টিচারদের রিকোয়েস্ট করবো ক্লাসরুমটাকে সেই জায়গায় নিয়ে যান। যদি চায়নার সঙ্গে যুদ্ধ করতে চান, সীমানা দেশে পাঠানোর দরকার নেই, ক্লাসরুম নিয়ে সেরা বড় মাঝে যুদ্ধ করুন। যদি ক্লাসরুমে জিততে পারেন, সব জায়গায় জয়লাভ করবেন, কারণ এরা আগামী দিনে গিয়ে সেই কাজগুলো করবেন। এবার বাজারে যদি মূল্য দেখি তাহলে $100 বিলিয়ন ডলারের বেশি ইউএসএ, চায়না $50 বিলিয়ন, আর ভারত মাত্র $8 বিলিয়ন। ঠিক আছে, ভারত ক্রমশ বাড়ছে, এটা হতাশ হবেন না। এখন কম দেখছেন, ইন্ডিয়া দ্রুত উন্নত করছে, দ্রুত উন্নত করছে। আর যদি বার্ষিক বিক্রি হার দেখি, ভারতের 25 থেকে 30%, চীন 20 থেকে 30%, আর আমেরিকা 20%। তার মানে আমরা দ্রুত উন্নতির দিকে যাচ্ছি। যদি দেখি এআই গবেষণা, তো ব্যাপারটা হচ্ছে ভারতের ম্যাক্সিমাম গবেষকরাই আমেরিকায় কাজ করে, ফলে আমাদের দেশে কিন্তু পর্যায়টা প্রাথমিকই রয়েছে, ডিআরডিওতে একটু কাজ, সব জায়গায় কাজ হচ্ছে। কিন্তু আমেরিকা আগে এমন একটা প্রতিষ্ঠান করে গেছে, ওরা প্রথম শীর্ষ, তারপরে কে চায়না। ওকে, আমাদের স্থান নিচে কেন? কারণ আমরা মনিটরভাবে রাখতে পারিনি যাদের এখানে রাখতে পারি, সবাই সেটা সেটাগুলো বেশি চলে যাচ্ছে। ভারত কত নম্বরে আছে? আমাদের নম্বর অনেক নিচে, তাদের নাকি রাখবে, কম্পিটিশনে যাবে না, তবে খুব ডেভেলপ, খুব তাড়াতাড়ি চলে আসবে। মানে ধরুন ইউরোপের অন্যান্য দেশ যেভাবে বাতিল করবেন, আমরা চেষ্টা করছি, যেমন ডিপসিক যেমন নিয়েছি, আমরা বের করার চেষ্টা করছি, হয়তো বেরিয়ে যাবে। ডিআরডিও বলছে বের করবো, কিন্তু এখন পারি, যতক্ষণ না পাচ্ছে বলা যাবে না। তার জন্য আন্তর্জাতিক ভাবে ইন্ডিয়ার পজিশনকে বলা হচ্ছে প্রাথমিক পর্যায়ে, আর অন্যান্য উন্নত দেশ যারা বলছে এখন ইন্ডিয়াকে চায়না বা আমেরিকার পর্যায়ে নিয়ে আসতে হবে। তো আমাদের ডিপসিকের মধ্যে কিছু বের করতে হবে, যদি আমরা করতে পারি তাহলে ওই লেভেলে আমাদের পৌঁছানো। আচ্ছা, এখানে প্রচুর কথা আছে, থাক। তো আমাদের তহবিল ব্যাপারটা কেমন আছে? আমেরিকা ওদের সরকারি খাতে যেমন খরচ করে, বেসরকারি খাতে কিন্তু আরো বেশি খরচ হয়। ওদের গুগল রয়েছে, মাইক্রোসফট রয়েছে, ওপেনার রয়েছে। চায়নার ক্ষেত্রে অনেক স্টার্ট আপ যারা রয়েছে, তাদের সহায়তা করা হয়, প্রচুর অর্থ বরাদ্দ করা হয়। আমাদের সরকারও চেষ্টা করছে, তবে এখন অনেকগুলো স্টার্ট আপ আছে, এবং আমাদের ম্যাকারের কাছাকাছি একটা জায়গা রয়েছে, সেগুলো যোগাযোগ করতে পারেন। যারা নতুন কাজ করতে চাইবেন, সমস্ত ব্যবস্থা সরকারিভাবে কিন্তু এআই থেকে যাচ্ছে, এবং ভারত সরকার চাইছে আমরা এই প্রতিযোগিতায় আস্তে আস্তে ওদের সঙ্গে কম্পিটিশনে যাই। তাদের যতটা চেষ্টা করা সম্ভব করা হচ্ছে। এখন জনসংখ্যা এত বেশি আমাদের দেশে, এখন দক্ষ জনবল কেমন? তো আমাদের শুধু জনসংখ্যা বেশি বলে বাই ডিফল্ট প্রচুর উন্নত মানুষ জন্ম করে। তো সেই এত জনসংখ্যাকে কাজগুলো তোলার জন্য যে যদি ভাবি, তাহলে সেরে সেরে বিজ্ঞানীগুলো বিদেশে চলে যাচ্ছে, দেশে ধরে রাখতে পারছি না, তাহলে এখানে পিছিয়ে যাচ্ছি। এক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে আমেরিকার ফার্স্ট, চায়নার কিন্তু চায়নার সঙ্গে আমেরিকা এমন লড়াই চলছে, যে কোনো সময় চায়না কিন্তু আমেরিকাকে সরিয়ে নিতে পারে। চায়নাতেও কি স্যার মানে বিভিন্ন দেশের সায়েন্টিস্ট আছে? না, চায়না নিজের ক্লাসরুমটা এত উন্নত যে ওখানে শেয়ার সায়েন্টিস্ট তৈরি করে, স্পেশালাইজ করে।
অত্যন্ত উন্নত মানের পরিষেবা। তাহলে স্যার ভারতে এমন একটা ইনভেস্টমেন্ট না, আমাদের একটাই কারণ হচ্ছে আমরা ওই খাতা কলমে নিয়ম করি, নিয়মগুলোকে ইমপ্লিমেন্ট করি, এটা সমস্যা। আর চায়নাতে হচ্ছে যখন নিয়ম হয়ে গেল ইমপ্লিমেন্ট হবে, নাহলে পানিশমেন্ট হয়ে যাবে। অর্থাৎ 5 বছর আপনি শিক্ষকতা করলেন, তারপর পরীক্ষায় পাশটা করতে বলে আপনি অন্য দেশে পাঠাবে, টিচিং এ রাখবেন। অর্থাৎ আপনি যদি গবেষণা করতে হয়, সেই গবেষণা পাবলিশ করতে হয়, যদি না করতে পারেন আপনি রাখবেন, অর্থাৎ আপনার মধ্যে ক্রিয়েটিভিটি নেই, আপনার তাহলে আপনার অন্য পেশায় যাবেন। আমাদের সেই পরিকল্পনা নেই, ওর জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। ওদের দেশেও তো জনসংখ্যা অনেক, ওদের জনসংখ্যা হলো ওদের সেন্ট্রালাইজ সিস্টেম, তো মানে কমিউনিস্ট পার্টি যে ক্ষমতায় রয়েছে যা যা করে সেগুলো ইমপ্লিমেন্ট হয়। আর আমাদের গণতান্ত্রিক দেশ ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা দেখার জন্য উপযুক্ত পরিষেবা, অর্থাৎ ক্লাসটা আপনি কি করছেন সারাদিন কেউ দেখার নেই। চায়নায় কি আছে, সিনিয়র টিচাররা দেখে অ্যাকশন কাজটা করে, অর্থাৎ লেসন প্ল্যান বানায়, সেগুলো পড়ানো লাগবে আবার দেখে, বসে, যে শরীরের সমস্যা সেগুলো রেক্টিফাই করে, আবার ফাইনালাইজ করে, তবে লেসন প্ল্যানটাকে গ্রহণযোগ্য। এবং শিক্ষকদের যারা জুনিয়র আসে তাদের চুক্তিও করতে হয় যে 1 বছর তার আন্ডারে শিখবে, একে অপর সমানও থাকে, যৌথ হয়ে কাজগুলো এগিয়ে নিয়ে যায়, তাদের পেশায় থাকতে পারবে না। মানে সত্যিকারের প্রফেশনাল ট্রেনিং হতে উন্নত মানের। আমাদের শিক্ষকদের ভালো প্রফেশনাল ট্রেনিং কিন্তু আমরা বের করে দিতে পারছি না। আমরা দিতে পারছি না বলে ভালো শিক্ষক তৈরি হচ্ছে না। শিক্ষকদের কোনো দোষ নেই, আমরা পরিকাঠামো দিতে পারছি না ট্রেনিং সেন্টার বলে কলেজগুলো। চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ হচ্ছে আমাদের তহবিলের কম, যেটা আমেরিকা বা চায়নার ক্ষেত্রে। আর হচ্ছে আমেরিকাতে এআই নৈতিকতা নিয়ে কাজ ব্যাপারটা আছে, গোপনীয়তা এবং পক্ষপাতের ব্যাপারগুলো নিয়ে ওদের খুব সমস্যা আছে, চলছে অবশ্য। আর চায়নার সঙ্গে আমেরিকার তো সবসময় ভেতরে ভেতরে দ্বন্দ্ব করছে, বাইরে বলে না, সেটা হচ্ছে শ্রেষ্ঠত্ব জায়গায়। আর আমাদের হচ্ছে সীমিত তহবিল, চেষ্টা করে যাচ্ছে, আমাদের আবেগ আছে, চাওয়া আছে, কিন্তু পরিপূর্ণ সমস্যাগুলো আছে, সেগুলো জয়লাভ করতে হবে। সেটা জয়লাভ করা জায়গাটা ক্লাস। আর এখানে লাস্টে বলি 2018-19 প্রায় 40,000 থেকে 50,000 মোটামুটি জব এরকম ছিল। 19-20-তে 60,070, 20-21 80,000 থেকে 1 লক্ষ, 21-22 1 লক্ষ, 20,000 থেকে 1.5 লক্ষ, আর 2022-23 2 লক্ষ থেকে 2.5 লক্ষ, এটা বাড়তেই থাকবে। অর্থাৎ 3 গুণ এআই রিলেটেড জবের সংখ্যা বাড়বে। কিন্তু তার মানে হচ্ছে আমরা উদীয়মান দেশ, আমরা এই গবেষণা ক্রমশ উন্নত করছি এবং শক্তিশালী কম্পিটিশন করছি। কম্পিটিশনটা দেখা যাচ্ছে না কেন, যেহেতু সেরা বিজ্ঞানীগুলো বিদেশে আছে, কিন্তু আমরা পিছিয়ে নেই। কিন্তু দেশে তাদের এই যে উপযুক্ত পরিকাঠামোর সমস্যা রয়েছে, কিন্তু এখানে আমরা জয়লাভ করবো যখন আমরা ক্লাসরুমটাকে উন্নত করবো। তো আজকে আমার এখানে অনুরোধ শিক্ষকদের কাছে যে ক্লাসরুমটাকে সত্যিকারে ক্রিয়েটিভ করুন। আর ছাত্রদের কাছে অনুরোধ, তোমাদের যা প্রশ্ন সবটা শিক্ষকরা করবে, যা জানতে চাই ক্লাসরুমে শিখবো। আমরা ক্লাসরুমে কিন্তু শিখেছিলাম, তার জন্য এখানে কথা বলতে পারছি, নাহলে কথা বলতে পারতাম। সবাই খুব ভালো থাকো, সবাই এতক্ষণ শুনলেন, যে আন্তরিক ধন্যবাদ। অনেকক্ষণ ধরে আমরা স্যারের বক্তব্য শুনছিলাম। ইআই মার্কেট নিয়ে স্যার ডিটেলস বললেন, এবং সঙ্গে স্যারের একটা কথা আমাদের সারা জীবন মনে থাকবে, ক্লাসরুম সিচুয়েশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সমস্ত মেরিট, সমস্ত মেধা, সবকিছু ক্লাস থেকেই উঠে আসে। স্যার এটা আমাদের আবার মনে করিয়ে দিলেন, আমরা এটা মনে রাখার চেষ্টা করব। আর ছাত্রদের স্যারের কথা সূত্র ধরেই বলি, তোমরা স্যারদের প্রশ্ন করো, যা প্রশ্ন আসে মনে, প্রাসঙ্গিক প্রশ্ন স্যারদের করো। স্যারেরা যদি তৎক্ষণাৎ উত্তর দিয়ে দেয়, ঠিক আছে, উত্তর স্যাররা প্রয়োজনে পরে দেবে, কিন্তু তবুও তোমরা প্রশ্ন করা ভুলো না। প্রশ্ন করেই যাবে, করেই যাবে, করেই যাবে।
তবেই একটা বড় জায়গায় যেতে পারবে। আর বলি এআই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এআই রিলেটেড জব ক্রমশ বাড়তে থাকবে, জবের ফিল্ড ডেফিনিশন চেঞ্জ হবে, কিন্তু জব কিন্তু থাকবেই। চিন্তার কোনো কারণ নেই, আমরা শুধু দক্ষ হতে থাকবো, স্কিল হতে থাকবো প্রাসঙ্গিক বিষয়গুলোতে। যাই হোক, আমি সমস্ত অডিয়েন্সের উদ্দেশ্যে বলি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের সম্মানীয় স্পিকাররা আছেন, আপনারা বলুন, তারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই সেশনটা খুব সংক্ষিপ্ত করবো, অনলি 10 মিনিটস আমি দিলাম, আপনারা বলুন। যিনি বলবেন দাঁড়িয়ে প্রশ্ন করুন, আমাদের এক্সপার্টরা নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কেউ যদি বলেন একটু দাঁড়ান, স্পেসিফিক প্রশ্ন করবেন, খুব সংক্ষেপে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। দু একজন, হ্যাঁ, তোমার নাম বলো। আমার নাম অহিম বিশ্বাস। তুমি কি বিষয়ে প্রশ্ন করবো বলো। স্যার, আমার মতে আইআইটির যে প্রিপারেশনটা সেটা স্যার কখন থেকে স্টার্ট করা উচিত? এই বিষয়ে বলার জন্য আমি প্রফেসর সুরভি বাবুকে অনুরোধ করবো। মানে তোমার যদি আইআইটি পড়ার ইচ্ছা থাকে, তো প্রথম যে ব্যাপারটা হচ্ছে আমরা তোমাকে সায়েন্স অ্যাকাউন্ট 11 পড়ছো, তুমি এখন কোন ক্লাসে পড়ো? নাই। তো এখন তোমার বই পড়তে থাকো, অসুবিধা নেই। ভাবনা আইআইটি পড়লে তোমাকে বইয়ে শুধু পড়া পড়লেই হবে না, তো অ্যাডভান্স লেভেলে অঙ্কগুলো করতে হবে, ফিজিক্সের প্রবলেমগুলো করতে হবে, তখন তুমি শুরু করো। তোমার ভুল যদি আইআইটি পড়বো, তাহলে সবার থেকে তোমাকে ভাবতে হবে আইআইটি এন্ট্রান্সে কিভাবে প্রশ্ন আসে, লেভেলটা কি। তোমার স্যারের সঙ্গে কথা বলবো যে স্যার আইআইটি কোশ্চেনগুলো দেখো, ঠিক আছে। এবার ক্লাস 9 এর যে বইটা পড়ছো তার সঙ্গে অন্যান্য বই দেখো, এখানে এআই এর হেল্প নাও, যে এই ধরনের জটিল প্রশ্ন মানে কঠিন প্রবলেম গুলো কি কি হতে পারে সেগুলো সলভ করতে থাকো। 9 10 খুব ভালো, 9 10 শুরু করতে পারো, ঠিক আছে। এখন ভাবতে আরম্ভ করো, খুব ভালো। মানে বইটা যদি থাকে আমি আইআইটি পড়বো, তোমার কেউ আটকাতে পারবে না, তাহলে কি তুমি ওই বই যখন তোমার সামনে আছে, যা যা করে তোমার করতে হবে, তা তোমার কে হেল্প করবে? কে? তোমার স্কুলের শিক্ষক, সাবজেক্ট শিক্ষকরা। তা তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই স্যারদের সঙ্গে কথা বলো। এবার এই সংক্রান্ত বই কি কি আছে দেখো, ঠিক আছে, তাহলে তো কোনো অসুবিধা হবে। নেক্সট আর কেউ কিছু বলবে? খুব দ্রুত, আমাদের সময় কিন্তু খুব সংক্ষিপ্ত। প্রথম কিছু বলবে, স্যারদের সামনে পেয়েছো, বল। নমস্কার, আমি প্রীতম মোদক। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, যদি আমরা এআই এর মধ্যে গড কনসেপ্ট ঢুকিয়ে দিই, যেমন স্যার আমাদের মধ্যে গড কনসেপ্টটা রয়েছে, সেরকম ওদের মধ্যে ঢুকিয়ে দিই, আমরাই ওদের গড, তবে তো আমার মধ্যে বিপদটা কমে যাবে না? খুব ভালো প্রশ্ন করেছো। মূল কথা হচ্ছে, দেখো এখানে অবশ্যই বলেছিলাম যে নৈতিকতার একটা ব্যাপার আছে। গড কনসেপ্টটা ধরো তুমি কিভাবে গড নিয়ে বিভিন্ন ধর্মগত বিভিন্ন রকম বলা আছে, ঠিক আছে। এবার ধরো তুমি কোরআন দিলে বিভিন্ন ধর্মগুলো থেকে, এবার এআই কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে। তো একা ধর্মের একা রকমের ব্যাখ্যা আছে, ওখান থেকে এআই নিজের কিছু একটা তৈরি করবে, সেই উত্তরটা দেবে। অর্থাৎ গড একটা ধরনের এআই দিতে পারবে না, বুঝতে পারছো কি বললাম? তোমার এআই কি বলবে, এই ধর্ম যদি হয় তাহলে এই বিভিন্ন ধর্ম থেকে একটা উত্তর এআই দিতে পারবে না। তো গড কনসেপ্ট সুবিধা অসুবিধা দুটো গেছে, কিন্তু সবথেকে ভালো কনসেপ্ট হিউম্যানিজম, মানবতাবোধ, সবকিছু মানুষের জন্য। এইটা এআই কে যদি বলা হয়, এআই এর সুবিধা হবে। তো আমরা যারা সায়েন্টিস্ট রয়েছে, সারা পৃথিবীর মানবতাবাদী যারা রয়েছে, ধর্ম কিন্তু মানুষের জন্য তৈরি করা হয়েছিল। সুতরাং তাহলে এআই ওই ব্যাপারটা দেখবেই না। এআই কি দেখবে, তুমি সমস্ত ধর্মগুলো দিলে তাদের কনফ্লিক্ট কোথায় আছে, কোথায় মিল আছে, সেগুলো ব্যাখ্যা করবে, ব্যাখ্যা কোথায় পৌঁছাবে, এটা নিয়ে কোনো কথা বলা যাবে না। এত কনফ্লিক্টে জায়গায় যাবো কেন? সহজ করে কি, সবকিছু মানুষের জন্য, ধর্ম ব্যাপারটা সেক্ষেত্রে বলতে দেবে না। সবকিছু যদি মানুষের জন্য হয়, ধর্ম মানুষ কেন করে? যাতে
মানুষ সৎ পথে থাকে, অপরের ক্ষতি না করে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। কিন্তু সেটা করতে গিয়ে যে সমস্ত ধর্মগুলো রয়েছে এত কন্ট্রাডিক্টরি কথা বলেছে যে একটা ধাপ ফেলা যাবে না। বুঝতে পারো? অর্থাৎ ওই সমস্ত ধর্মগুলোর ক্ষেত্রে রয়েছে যদি খুব সূক্ষ্ম মানা যাওয়ার চেষ্টা করা যায় তাহলে জীবন অতিষ্ঠ হয়ে যাবে, কিছু করতে পারবে। তাহলে মানুষ, প্রত্যেকটা মানুষই নিজস্ব ধর্ম তৈরি করে, সেভাবে যাপন করে, যতটা করে কোনো ধর্মকে মেনে চলার চেষ্টা করে, কিন্তু সম্পূর্ণভাবে সম্ভব না। তাহলে এআই কি করবে? এআইকে তুমি দিতে পারো যে হিন্দু ধর্ম এই এক্সট্রা, তুমি গীতাটাও ওটা করে ফেলবে, পুরাণটাও ওটা করে ফেলবে, তুমি সমুদ্রে চাও তাও করে দেবে। কিন্তু এবার গড কনসেপ্ট যদি ওকে বলতে পারো, ও কন্ট্রাডিকশন হতে পারে। কারণ প্রত্যেক ধর্মের কথার মধ্যে কি আছে? কন্ট্রাডিকশন আছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করতে পারি? গডের পরিবর্তে হিউম্যানিজমকে ঢোকাতে পারি, মানবতাবোধ, যেটা নিয়ে কারো কোনো সমস্যার কথা না। গড কি বলছে এবার? স্যার আমি বলতে চাইছি ওই রকম ধর্ম বিষয়ক নয়, আমরা বোঝাবো যে আমরা ওদেরকে সৃষ্টি করেছি, তো আমরাই সবচেয়ে শ্রেষ্ঠ ওদের চোখে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তুমি ওকে প্রোগ্রাম দিয়ে সবকিছু তৈরি করেছো, কিন্তু ও নিজে থেকে চিন্তা করতে পারছে, নিজে থেকে কন্টেন্ট তৈরি করতে পারছে। তুমি যাই দাও, ও তো নিজের মধ্যে সিদ্ধান্ত চলে যেতে পারবে। ওইখানে একটা কথা বলেছিলাম, এথিক্যাল প্রশ্ন কখন, যদি সে তোমাকে মানতে না চায়, না একটা সময় আসতেই পারে, যেহেতু সে নিজে চিন্তা করতে পারছে, নিজে কন্টেন্ট তৈরি করতে পারছে, সৃজনশীলতা দেখা যাচ্ছে, সৃজনশীলতা দেখাতে পারছে। তুমি যে সমস্ত জিনিস তাকে দিয়ে রেখেছো তাকে যদি সে চ্যালেঞ্জ করে কেউ বলা যাচ্ছে না, খুব সমস্যা। এইটা নৈতিকের প্রশ্ন। তো এটা নিয়ে গবেষণা পাতা চলতে থাকবে। যদি এআই, যারা এআই কে চালিত প্রোগ্রামগুলো করে তাকে যদি মানতে না চায়, অর্থাৎ ইথিক্যাল যে জায়গাগুলো রয়েছে সেটাকে যদি মেশিন এআই চ্যালেঞ্জ করে, তখন কি হবে? তখন সংকট। এবং এই সংকটে সমস্ত বিজ্ঞানীরা কিন্তু বিদ্ধ এখন, যে এআই যখন ইথিক্যাল জিনিস মানবে না, মানুষের যে ইথিক্যাল বোধগুলো, তখন কি হবে? এটা কিন্তু সমস্যা এবং যুক্তিসঙ্গত। কিন্তু তুমি যদি বলো যে মানুষই সব, ওকে বললে মানবে কেন? ও তো লজিক্যাল বোঝার চেষ্টা করবে, কারণ সে কি বুঝতে পারছে? মানুষের আবেগ, অনুভূতি সব ব্যাখ্যা করতে পারছে। বুঝতে পারছো? আবেগ, অনুভূতি তুমি যা যা করতে চাইছো ব্যাখ্যা করতে পারছো। তাহলে তুমি যেহেতু যখনই চাইবে যে তুমি উপভোগ করতে চাইছো, যদি অস্বীকার করে, ওই জায়গাটা কিন্তু সমস্যা। এবং এটা আগামী দিনে আরো বাড়বে, যত দিন যাবে বাড়ার সময় বেশি। ওই একটা কথা বললাম যে নতুন আবিষ্কার কিছু সমস্যার সমাধান করে, কিন্তু নতুন কিছু সমস্যাও নিয়ে আসে। নতুন সমস্যা কি নিয়ে আসছে? এথিক্যাল। অর্থাৎ যন্ত্র যখন হিউম্যান এথিক্সকে অস্বীকার করবে তখন কি হবে? সেটা কিন্তু একটা লড়াই জায়গা এবং গবেষণার জায়গা, যা চলছে। তো সবসময় সায়েন্টিস্টরা এটা চাইবে যে সায়েন্টিস্টরা যা কিছু করুক একটাই উদ্দেশ্য, মানুষকে ভালো রাখা, মানুষের ভালো করার জন্য। এই নিয়ে যারা গবেষণা করছে তারা কিন্তু অত্যন্ত চেষ্টা করে যাচ্ছে এথিক্স ব্যাপারটা কি করে রাখা যায়, এবং আমেরিকা ওই চেষ্টা করে যাচ্ছে। ভিন্ন একটা প্রশ্ন রয়েছে যে 8 কিংবা 9 ক্লাস থেকে যদি আমাদের সাবজেক্টকে আলাদা করে দেওয়া হয়, যে সাবজেক্টে আগ্রহী সে সেই সাবজেক্ট নিয়ে যদি পড়তে দেওয়া হয়, তাতে লাভ বা ক্ষতি কি? ক্ষতিটা বেশি, কারণ হচ্ছে দেখো তোমাকে একটা লেভেল অব্দি সবকিছু জানতে হয়, উপযুক্ত হয় সমাজের জন্য। তুমি ছোটকাল থেকে যদি বিভক্ত হয়ে যাও তাহলে অনেক কিছু জানতে হবে। জীবন কিন্তু একটা বিষয়, একটা চাকরির জন্য নয়, জীবন অনেক কিছু, সবার সঙ্গে একসঙ্গে বাস করতে হবে। তো কিছু বিষয় যদি নাই পড়ে তাহলে সেগুলো তুমি জানতে পারবে না। যেমন ইতিহাস বই সবকিছু পড়তে হবে। এবার তুমি 10-এর পর পড়াশোনা করো, আর কি কথা বলি, যত ইংলিশ অব্দি পড়লে তারপরে তো পড়াশোনা করতে পারো। একটা ভালো কথা বলি, আমি যখন কলেজে ভর্তি হয়েছিলাম খুব কষ্ট হচ্ছিল। আমি কেন কলেজে সেরা অঙ্কের স্যার পড়েছি, ইউনিভার্সিটি কোনো স্যারের পরে একদম পছন্দ হচ্ছে না, মানে ক্লাসে বসে রাখতে পারছি না, কারণ লেভেলে পার্থক্য দেয়। মানে মনে পড়ার ভালো স্যারের কাছে পড়েছে। তো বাড়ি ফিরছিলাম, ট্রেনে খুব দুঃখ করে একজন ভদ্রলোক পাশে ছিল, তার সঙ্গে গল্প করছিলাম। তিনি আবার প্রবলেমটা ইকোনমিক্স পড়ে গেছে। তো আমাকে বললো, আচ্ছা তোমার কোর্স কত বছরে? বললাম 3 বছর, 2 বছর, 5 বছর। 5 বছর পর পড়াশোনা করো, 5 বছর কষ্ট করো, কি আছে, তোমার তো আটকানোর কেউ নয়, একটু কষ্ট করে ক্লাস করো, ঠিক আছে। সেটা মেনে নিলাম, তারপর তো পড়াশোনা করে যাচ্ছে, অসুবিধা হয়নি।
ব্যাপারটা এরকম, বুঝতে পারছো? সুতরাং 10 অব্দে যে বিষয়গুলো দিয়ে পড়ছো ওগুলো ভালো, তো তুমি অনেক কিছু জানতে পারছো, তুমি আরো বেশি সক্ষম হচ্ছে এইরকম। আর তারপর পড়াশোনা নর্মাল পড়াশোনা শেষ হয়ে গেল, তারপর তোমার যেখানে যা পছন্দ আরো বেশি পড়াশোনা করো, থাকতে পারছো না। ধরো যদি ধরো মাস্টার ডিগ্রি করো, তারপর পড়াশোনা করো, বা পিএইচডি করলে তারপর পড়াশোনা করো। পড়াশোনা সারা জীবন, তুমি সারা জীবন ধরে কিন্তু শেখা যায়। তো ভাগ করলে ভালো, তবে আমি কিন্তু ভাগ করার পক্ষ, তো আগে ভাগ করার পক্ষ হতে না, কারণ অনেক জিনিস জানতে হবে, বুঝতে পারছো? কারণ সমাজ সবকিছু জানতে হয়, সবটা দিয়ে আমরা পরিপূর্ণ বিকাশে দিকে যাই। শুধু কিছু অংশ জানলে বিকাশটা পরিপূর্ণ হয় না। ওই যেটা বলছেন স্যার, খেলাধুলার সবটা মাধ্যমে অঙ্ক শেখা সব থেকে ভালো হচ্ছে খেলার মাধ্যমে অঙ্ক শেখা। তুমি ক্রিকেট খেলা শেখো 100 কত নিয়ম শিখে যাচ্ছে, তুমি ফুটবল খেলা শেখো কত নিয়ম শিখে যাচ্ছে। এমনি বই ক্লাসটাকেও খেলার মাধ্যমে সবকিছু করা সম্ভব। এই জন্য প্রচুর গবেষণা আছে, প্রচুর পেপারও আছে, আমরা ইমপ্লিমেন্ট করছি না তাই। ঠিক আছে, নেক্সট আর কেউ কিছু বলো খুব সংক্ষেপে, আর 5-6 মিনিট টাইম আছে, বলো। আমার কোশ্চেন হচ্ছে যে মানে এআই এর আইকিউ যদি 200 পেরিয়ে যায় তবে মানুষের মানে কি হতে পারে তারপরে? একদম বসে। প্রথম কথা হচ্ছে আইকিউ ব্যাপারটা ডিফাইন করা আছে, নির্দিষ্ট করা। কারণ এআই যেটা হচ্ছে এইসব ডিফিনিশনের কার্যকরী হবে না তখন। এটা আইকিউ তো নির্দিষ্ট এবং সাইকোলজিস্টরা ডিফাইন করেছে, ঠিক আছে? যে তাকে কিছু কোশ্চেন দেওয়া হয়, সেই কোশ্চেনের রেসপেক্টের সাপেক্ষে আইকিউ বের করা হয়। কিন্তু এআই যেভাবে রয়েছে এইসব বাইরে চলে যাবে, মানে আইকিউ ব্যাপারটা দিয়ে পরিমাপ করা যাবে না, বুঝতে পারছো? শুধু আইকিউ কত হলো ফ্যাক্টরটা হবে না, বুঝতে পারছো? অর্থাৎ হিউম্যান অত প্রশ্নই করতে পারবে না এরপরে যে এআই যাবে এআই, কারণ এআই তো নিজে থেকে সব জেনারেট করছে। হিউম্যান ভাবতে পারে এআই যখন এত বেশি কোশ্চেন করতে আরম্ভ করবে, আমরা অত প্রশ্ন করতে নাও করতে পারি। ওই ইথিক্যাল প্রশ্ন ওখানে আসছে, অর্থাৎ যখন সে হিউম্যানকে মানতে চাইবে না তখন কি হবে, বুঝতে পারছো কি বলছি? কিন্তু যে ডেটা দিলে সেখান থেকে নিজে ভাবতে পারছে, নিজে কন্টেস্ট তৈরি করতে পারছে, ভিডিও যত ইচ্ছা তৈরি করতে পারছে, তাহলে কোশ্চেন আমরা পারবো। তো তুমি যা ভাবে তার বাইরে তো ভাববার ক্ষমতা চলে যাচ্ছে। শুধু আইকিউ ব্যাপারটা কিছু নয়, বুঝতে পারছো? আইকিউ কত হলো ফ্যাক্টরটা আসছে না, ফ্যাক্টরটা হচ্ছে এআই কতক্ষণ এথিক্স মেনে চলবে। যখন এথিক্স মেনে চলবে তখন ওটাই প্রশ্ন, আইকিউ নিয়ে এখন ফ্যাক্টর না। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে আর 2-3 মিনিট সময় আছে। আমার একটা কল নেব, ওকে দিল, আর একটা প্রশ্ন নেব, অনলি ওয়ান। থ্যাংক ইউ। স্যার আমার প্রশ্ন হলো যে আমি হলো অ্যানিমেল স্কিল ডেভেলপমেন্ট আর ম্যাথ স্কিল ডেভেলপমেন্ট নিয়ে জানতে চাই। এইটার জন্য আমি কিভাবে পড়াশোনা করলে আমার ভবিষ্যতে গিয়ে আরো হলো সুবিধা হবে, মানে ওটা আমি স্মুথলি ওইটা নিয়ে বুঝতে পারবো। বড় কি যে প্রশ্ন বলতে চাইছো? অ্যানিমেল স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, অ্যানিমেল স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, সঙ্গে আবার ম্যাথ স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, আবার এখানে বলা হচ্ছে যে এআই স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। আমি সবগুলো বিষয় বুঝতে চাই আরো ভালো করে, তবে ওটা কিভাবে বুঝবো, মানে কি নিয়ে পড়লে? থ্যাংক ইউ। আচ্ছা বসো। প্রথম কথা হচ্ছে এখন যে জায়গায় গেছে আর কি, ধরো তোমার কাছে তুমি ডিপসিকে প্রশ্ন করো, যেটা আমাকে বললে সেটাই করো, সেটাই লেখো, উত্তর দেবে। তুমি কি স্যাটিসফাইড? তুমি যদি স্যাটিসফাইড না সে আরো উত্তর দেবে। তুমি ডিপসিকে সবচেয়ে যেটা বলে ডিপসিকে আমি মেশিনে রেখে দেবো, তুমি আসো একটু পরে ওকে রেখে দিচ্ছি, পরে তুমি যা যা জানতে চাইছো সব উত্তর দেবে। প্রশ্নটা হচ্ছে সেই উত্তর তুমি স্যাটিসফাইড কিনা, তাহলে তোমাকে ফার্দার দেখে নিতে রিসার্চ পেপারগুলো কি কি আছে। অর্থাৎ এখন পর্যন্ত যা রিসার্চ পেপারে আছে সব ডিপসিকের কাছে আছে। ডিপসিক কি করছে, ওইখান থেকে সিনথেসিস করে উত্তরটা দিচ্ছে। তুমি যদি উত্তর সন্তুষ্ট না হও তাহলে তোমার খাতা অন্য জায়গায় দেখতে হবে যে এইখানে কি আছে, কিন্তু ডিপসিক সমস্ত তথ্য তার কাছ থেকে তারা নিয়েই কিন্তু তোমার উত্তরটা দিচ্ছে। অর্থাৎ তোমার যা মনে হবে ডিপসিককে লিখে পাঠাও, দেখবে ওর মতো উত্তর দিচ্ছে। এবার ধরো তুমি 25-এর উত্তর চাইলে ডেটা নেই, উত্তর দিতে পারবে না। 24-এর উত্তর চাইলে দিতে পারবে না, 24-এর সব গবেষণা করতে এখনো বাজারে আসেনি। ও কি করবে, 23-এর উত্তরটা দেবে।
আর 24 এটা কি করবে, এডিট করবে। এবার ধরো এখনই পাবলিশ করবে তুমি হাতে থেকে ইমেলে, এবার ও যতক্ষণ না পাচ্ছে উত্তর দিতে পারবে না। ধরো এখনই একটা লেখা পাবলিশ হলো অনলাইনে, তুমি দেখে নিলে, কিন্তু ডিপসিককে ওটা পেতে হবে। ওইটুকু টাইম হয়তো তো উত্তরটা পাবে না, কিন্তু ডিপসিক যখন এটা পেয়ে যাবে তোমার সাথে উত্তর দেবে। ঠিক আছে, তোমার যা জানার ইচ্ছে তো ডিপসিককে যাও, কোশ্চেন করো, ওর মতো উত্তর দেবে। স্যাটিসফাইড না হলে তুমি ফার্দার খোঁজ করো। কিন্তু একটা সমস্যা আছে, চ্যাট জিপিটি বলো, সেটা বলছে রেফারেন্স কিন্তু সঠিক দেয় না। ঠিক আছে, অর্থাৎ তুমি ধরো লিখলে যে কল্যাণ মন্ডলের গণিতের অবদান উইথ রেফারেন্স, তাহলে কল্যাণের যে কটা পেপার লিখেছে ও সব জানে, ওখানে বলে যে এই কাজ করেছে, কিন্তু রেফারেন্স দিলে রেফারেন্সটা ঠিক মতো দিতে পারে না। চ্যাট জিপিটির সমস্যা। আর ডিপসিককে দেখতে হবে যে টেস্ট করে। আমি যতগুলো টেস্ট করেছি এখন চ্যাট জিপিটিতে ডিপসিক একটু বেটার, কিন্তু আমাকে আরো ফার্দার স্টাডি করতে হবে, তখন বলতে পারবো। কিন্তু তোমার যা প্রশ্ন মনে হয় তুমি করলে কিন্তু কাজ চলার মতো হতে পারে, কিন্তু লেকচার দিতে গেলে তোমাকে পেপারগুলো পড়ে লেকচার দিতে হবে। আপনি জ্ঞান অর্জন করার জন্য ঠিক আছে, কিন্তু যখন এরকম লেকচার দিতে যাবে তখন তোমার অরিজিনাল লেখাগুলো নিচে পড়তে হবে, তা সেই পেপার ডাউনলোড করতেও শিখতে হবে। কিন্তু ওখান থেকে মূল এটা পাবে, রূপটা পেয়ে যাবে কি করতে হবে। খুব ভালো প্রশ্ন, ধন্যবাদ তাকে। আর বলছিলাম যে আমি সায়েন্টিস্ট মানে এইসব নিয়ে গবেষণা করতে যাই, তার জন্য আমি মানে কি নিয়ে পড়বো আর কিভাবে কি করবো ওটাই। তুমি কিনে কাজ করতে এসে বলো, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে। ওটা নিয়ে গবেষণা করতে চাইছো। আচ্ছা বসো, এখন কোন স্কিল ডেভেলপমেন্ট সেটা একটা প্রশ্ন। কোন স্কিল ডেভেলপমেন্ট বলো? মানুষের যে স্কিলটা হয় ওটা বিশেষ করে, আর তার ওর সাথে এআই স্কিলটাও। আমি ওগুলো স্লাইডে ছিল দেখালাম। বসো, এআই এর গবেষণা বিভিন্ন জায়গায় রয়েছে। তুমি কোন জায়গায় ধরো তুমি যদি ভাবো যে তুমি এই পেশাটা নেবে, যারা গবেষণা পেপার লিখছে তাদের তুমি হেল্প করতে চাইছো, ধরো তুমি এই পেশাটা বেছে নিতে চাইছো যে এআই দিয়ে কি হেল্প করবে যারা গবেষণা করছে। অর্থাৎ কেউ পেপার লিখলো, তার পেপারে অনেক বেশি ক্লাউজুম আসছে, অর্থাৎ সিমিলারিটিস আসছে, তুমি ওখানে হেল্প করতে পারো। অর্থাৎ ওই সিমিলারিটিস কিভাবে কমানো যায় সেটা একটা পেশা। তাই তোমার কি শিখতে হবে? এডিটিংটা ভালো শিখতে হবে। অর্থাৎ মেশিন থেকে দেখে গেলে এই জায়গায় কম, তাহলে ওই জায়গাটা বৈকল্পিক ভাবে প্রেজেন্ট করা। এআই তোমাকে হেল্প করতে পারে, কিন্তু এআই যে হেল্প করবে সেটা যদি পড়ো তাহলে অন্য মেশিন দেখিয়ে দেবে যে এআই হেল্পের সাহায্যে পড়া হচ্ছে। সমস্যা হচ্ছে, অর্থাৎ এখন পেপারগুলো কি লিখছে জার্নালগুলো, আপনি পেপার লিখুন কিন্তু এআই এর হেল্প নেওয়া যাবে না। অর্থাৎ এআই যেটা বললো সেটা দেখা যাবে না, তা এআই যেটা বললো সেটাকে মডিফাই করার ক্ষমতা তোমাকে তৈরি করতে হবে, ওখানে দেখিয়ে দেবে। অর্থাৎ সিমিলারিটিস চেক করা হবে, সেখানেও সিস্টেম আছে। অর্থাৎ কোন অংশটা এআই এর হেল্পে লেখা মেশিন বলে দেবে, কোন জায়গায় গেছে অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে তোমাকে কোন জায়গায় দক্ষতা বের করতে হচ্ছে, সিমিলারিটিস বেরোলো, সেটাকে বিকল্প এআই বলে দিল, হাতে এআই পরে না বলতে পারে এআই থেকে পড়া এআই, তাহলে তুমি এডিটিং সার্ভিসে যেতে হবে। তাহলে ইংলিশটা ভালো শিখতে হবে। তো ইংলিশে শেখার জন্য এআই মানে প্রশিক্ষণ দিতে পারবে, কত ভালো ইংলিশ শিখতে পারবে, সেখানে তো হেল্প করবে। ঠিক আছে, তাহলে এডিটিং এর জায়গায় যাওয়ার চেষ্টা করো। আমরা শেষে চলে এসেছি একদম অনুষ্ঠানে। আর কেউ কিছু বলবে? বলে ওকে মাইক্রোফোন দিয়ে দাও। বলো, খুব দ্রুত সংক্ষেপে একদম। স্যার বলছে ম্যাথমেটিক্সের দুটো ভাগ আছে, একটা পিওর ম্যাথমেটিক্স, একটা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। এটা শিক্ষাক্ষেত্রে এটা দুই ভাগে ভাগ করে কি লাভ হলো, আর হচ্ছে ছাত্রছাত্রীদের গুরুত্বটা। খুব ভালো প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে আমাদের বেদে শেখানো হয় জ্ঞান অখণ্ড, কেমন? তো আমরা কেমন ভাগ করেছি এত ভাগে যে একজনের পক্ষে এতটা অর্জন করা সম্ভব হয় না। তাহলে ম্যাথের দুটো ভাগ করা হলো কেন? ওই একটাই কারণে যে একজনের পক্ষে এই দুটো বিষয় করাতে করা সম্ভব, তার জন্য ভাগ করা হচ্ছিল। কিন্তু যখন তুমি রিসার্চ করতে যেত তখন সব ভাগে কোনো ব্যাপার না, তোমার যেটা ইচ্ছে দিয়ে গবেষণা করতে পারো।
তাহলে একজনের পক্ষে এতটা সম্ভব নয় বলে ভাবটা করা হয়েছিল, আর সংকীর্ণ অর্থে তখন করা হয়েছিল। এখন কিন্তু বাউন্ডারি গুলো আস্তে আস্তে বুঝে যাচ্ছে, কারণ আবার ইন্টারডিসিপ্লিনারি মাল্টিডিসিপ্লিনারি হয়ে সব একত্রিত করার চেষ্টা করা হচ্ছে। ও আলটিমেটলি ভালো কিছু হয়নি, কারণ একে অপর নির্ভরশীল, আলাদা হয়, বুঝতে পারছো? মানে আলটিমেটলি কি হয়, এখন তাদের কোলাবোরেটিভ কাজ বেশি হচ্ছে। কিরকম, যারা অ্যাপ্লাইডে কাজ করছেন পিওরজি পিওর স্যারের সঙ্গে একসঙ্গে যৌথভাবে কাজ করছেন, বুঝতে পেরেছেন? অর্থাৎ আর্টিফিশিয়াল ভাব করলেও পুরো যখন তৈরি হচ্ছে যা যা দরকার সেটা কিন্তু মানুষকে যৌথভাবে কাজটা করে বেরিয়ে আসতে হবে। এখন পেপারে দেখবেন 10 জন 20 জন 30 জন 40 জন করে নাম, কেন? অন্য জায়গা থেকে এক্সপার্টাইজ লাগছে, অথবা নিয়ে পেপারটা করছে, বুঝতে পেরেছেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল, ধরুন জীবনে একটা লক্ষ্য মানে নির্ধারণ করলাম, তার পেছনে পরিশ্রম করলাম, কিন্তু যখন আমি ফেল হয়ে গেলাম তখন হয়তো আমার জীবনের অনেকটা সময় ওতে ব্যয় হয়ে গেছে, আমি আবার কি করে ঘুরে দাঁড়াবো? দেখো, ব্যাপারটা হচ্ছে আমাদের দেশগুলি যেহেতু অনেক জনসংখ্যা, মানে ও তো কাজ নেই, ফেল করা কি বলতে চাইছে? তো কাজ না পাওয়া প্রশ্ন আমাদের, তোমার কাজ না পাওয়া। ধরুন আমার যেটা টার্গেট, আমি সেই টার্গেটটা বলো, তাহলে রিসিভ করছি। তোমার টার্গেট বলো। ধরুন আমি অ্যাস্ট্রোনট হতে চাইছি, আচ্ছা, কিন্তু তার জন্য চেষ্টা করলাম, কিন্তু আমি পারলাম না, আমি ফেল হয়ে গেলাম। তাহলে তুমি ধরো অ্যাস্ট্রোনট হতে চাইছো, তো তাহলে সেটা তোমাকে, তুমি যে এনভায়রনমেন্টের মধ্যে আছো সেটা তোমাকে করতে হেল্প করতে পারছে। যেমন ধরো সচিন তেন্ডুলকার যদি মনে করতো যে আমি বাস্কেটবল প্লেয়ার হবো বা লন টেনিস প্লেয়ার হবো, হতে পারতো না, ঘটনা তো। কিন্তু তুমি নিজেকে প্রশ্ন করে দেখো তোমার কি ভালো লাগে, তোমার যে জায়গাটা ভালো লাগে সেটাকে ডেভেলপ করার চেষ্টা করো। যদি সত্যি তোমার কথাটা বলছি অ্যাস্ট্রোনট হওয়ার ইচ্ছা থাকে, তাহলে অ্যাস্ট্রোনটে পড়াশোনা করার যা যা জিনিস দরকার, ক্ষমতা দরকার, সেগুলো তোমার মধ্যে যদি থাকে তুমি অবশ্যই হতে পারবে। ফেল করার কথা আসছে না, মানে তুমি অ্যাস্ট্রোনট পড়ার সুযোগ পাবো কিনা এটা বলতে চাইছে। তো দেশে নাহলে বিদেশে যাবে, অসুবিধা কোথায়? স্যার অর্থনৈতিক ভাবে তো একটু সমস্যা। হ্যাঁ, এটা একটা সমস্যা, তবে অনেকগুলো ইয়ে আছে, ধরো বিভিন্ন লোন গুলো, স্কলারশিপ রয়েছে। সত্যি অ্যাস্ট্রোনট হতে চাও, তোমাকে ধরো তাহলে যেখানে অ্যাস্ট্রোনট পড়ানো হয় ওই সংক্রান্ত সেখানে পরীক্ষাগুলো রাখো, এখন যে খবর রাখো যে ওখানে ভর্তি হতে গেলে কি কি যোগ্যতা লাগে, তুমি সেগুলো ডেভেলপ করো। ফেল করার কথা ভাবতে নেই, তুমি কি ভাববে আমি এই কোর্সে ভর্তি হতে চাই, সেখানে ক্রাইটেরিয়া কি, অর্থাৎ মাধ্যমিক উচ্চতে কত পার্সেন্ট নম্বর, সেটা একটা দক্ষতা, সেগুলো ডেভেলপ করো। দেখো ম্যাচ করছে না, ম্যাচ করে যাবে। আরেক কথা বলছি, ব্যর্থতা বলে কিছু নাই আমাদের দেশে বলে মনে হয়। আমেরিকার প্রযুক্তি ইউনিভার্সিটিগুলো খুব দেখা যায় না, কিন্তু তারা শিখে নেয় কেন জানো? তারা ওটা ছাড়া কিছু ভালোবাসে না, তাই ওখানে যায়। আর আমাদের ক্ষেত্রে কোনো কাজ নাই, তার জন্য মাস্টারি করতে, সেটা যেন না। তো তোমার চাওয়া যখন একদম গোল ডিরেক্টেড হবে, তুমি নিজেকে তৈরি করতে পারো, তোমাদের মধ্যে কেউ যাবে না। তাহলে ওই ক্রাইটেরিয়া কি কি লাগছে সেগুলো ডেভেলপ করছে, ওভাবে করে ব্যবস্থা হয়ে যায়। যারা তীব্র গোল ডিরেক্টেড তাদের জন্য আটকায় না, কোথাও না কোথাও ব্যবস্থা। তাহলে তোমাকে সব জায়গায় চেষ্টা করতে দেখতে হবে। তোমাকে হেল্প করার প্রচুর মানুষ আছে, তুমি জানো না, কারণ কানেকশন গুলো হয় না। যখন তুমি বলে হবে দেখবে কোথাও না কোথাও তোমার সে কানেকশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, চেষ্টা করো। আমি যে প্রশ্নটা করতে চলেছি হয়তো আজকে বিষয় থেকে একটু অন্যরকম, একটু আলাদা। ব্যাপারটা হচ্ছে আমাদের মতো মানে যারা নতুন বাবা মা হয়েছে তাদের ক্ষেত্রে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করার সময় একটা খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে বাংলা মাধ্যম এই এত পড়াশুনো, এত কিছু মানে কেরিয়ারের সাকসেস, এইগুলো বিভিন্ন দিকে পড়াশোনা সব কিছু পেছনে যখন আমরা ভাবি যে
নিজের অন্তরের কথা, তাহলে আমি বলবো বাংলা মিডিয়াম। কারণ হচ্ছে বাংলা হচ্ছে মাতৃভাষা, যেখানে আমাকে বাংলা ভাষা বলতে শিখবে। দুই, আমি নিজেকে প্রকাশ করতে পারবো, তারপরে ব্যাপারগুলো আসবে। এবার চাকরি কিন্তু আমি ইংলিশ মিডিয়াম করে সমস্যা হচ্ছে বাংলাটাকে ভালো করে শেখানো হয়, তাহলে পুরো নিজে থেকে শিখতে হবে। ওখানে গেলে বাংলাটা, তো এখানে কষ্ট করে ইংলিশটা শিখতে হয় আমাদের, ওখানে কিন্তু বাংলাটা কষ্ট করে শিখতে হবে। ফলে প্রকাশের জায়গায় দুর্বল হয়ে যাবে যদি অন্য মিডিয়ামে পড়ে। তো বাংলা মিডিয়ামকে প্রেফার করবো, কিন্তু অন্যান্য ফেসিলিটি যেন বাংলা মিডিয়ামে থাকে। কারণ সেরা সেরা বিজ্ঞানে এখনো দেখবেন আগেকার যুগে সব বাংলা মিডিয়াম পেয়ে গেছে, এখন সময় চেঞ্জ হয়েছে আলাদা ব্যাপার। কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে বাংলা মিডিয়ামের ক্লাসরুম যেন সত্যিকারে ক্রিয়েটিভ হয়। ক্লাসরুম যদি ভালো না হয় তাহলে কোন মিডিয়ামের মধ্যে জ্ঞান আসে না। মিডিয়ামটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হচ্ছে কতটা দক্ষ তৈরি হচ্ছে। আমি যে ভাষাতে দক্ষ হই না কেন, আপনি যদি ভালো কাজ করি তাহলে সারা পৃথিবী বসে আছে আপনার ভাষায় কাজ করা করবে না। বলে জাপানিকে অন্য ভাষা শিখতে হয় না, রাশিয়ানদের অন্য ভাষা শিখতে হয় না, ফ্রান্সদেরও অন্য ভাষা শিখতে হয় না, এবং চাইনিজদেরও তাই। কারণ ওদের ভাষাতে গবেষণা অনেক বেশি। যেহেতু আমরা ব্রিটিশ শাসনে ছিলাম, তাদের ইংলিশটা চাপানো হচ্ছিল, ওইভাবে আমরা ইংলিশকে এতটা শিখতে চাই। কিন্তু আসলে যদি আপনি একটি প্রোডাক্ট তৈরি করছেন কোন ভাষার মাধ্যমে যে আসে, তাহলে ওই ক্রিয়েটিভিটি ওই ক্লাসরুম থেকে শিক্ষকদের শেখানো। যদি ক্রিয়েটিভ স্কুল তৈরি করতে পারে তাহলে কোন মিডিয়াম থেকে পড়ে আসলো, এটা বলছে আসলে হচ্ছে কি কি ফেসিলিটি দিচ্ছে একটা ইনস্টিটিউশন। যে ইনস্টিটিউশন ম্যাক্সিমাম ফেসিলিটি সেখানে ভর্তি করবেন, সেখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফ্যাক্টর না। তবুও আমি বাংলাকে প্রেফার করি কেন, যেহেতু ওই ভাষায় আমার প্রকাশ করতে সুবিধা হয়। আমার নিজের মেয়েকে বাংলা মিডিয়ামে পড়ে গেছে, কিন্তু টোন করে প্রচুর, কিন্তু আমার টোন আসে এক, পয়সা খরচ করতে চায় না, অনেক কিছু, কিন্তু আমি এগুলো কোনো গুরুত্ব দিই না। কিন্তু আমি আমার ছাত্রদের দেখলাম অনেকটি ম্যাক্সিমাম কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়া হচ্ছে, তো তারা ভেবেছে ইংলিশটা শিখলে ভালো হবে, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আলটিমেটলি শুধু ইংলিশ, তাহলে সমস্ত ব্রিটিশটাই সারা পৃথিবী রাজত্ব করতো ইংলিশ ভাষা, সেটা কিন্তু করতে পারে না। তাহলে ভাষাটা ব্যাখ্যাটা হচ্ছে সে নতুন চিন্তা করতে পারছে কিনা, নতুন চিন্তা করতে পারছে কিনা, নিজেকে সঠিকভাবে প্রকাশ করতে পারছে কিনা, কমিশন করতে পারছে কিনা। ইংলিশের সময় ইংলিশ কোর্স করে দিতে অসুবিধা, ইংলিশ কোর্স করে দিতে, তার জন্য মানে ওকে খরচ করে প্রাইভেট স্কুলে পড়ানোর কোনো দরকার নেই। থ্যাংক ইউ স্যার। আমি এই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমাদের মূল মঞ্চের যে অনুষ্ঠান একটু পরে শুরু হবে, সেই অনুষ্ঠানের মহড়া শুরু হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন। আমাদের ক্যারিয়ার কাউন্সিলিং এর সমস্ত প্রোগ্রাম প্রায় শেষের দিকে। আমাদের মূল বক্তা যারা ছিলেন ডক্টর সৌরদীপ রামানি, শিক্ষক অরুণ ভৌমিক স্যার, আমাদের গৌতম দাস মহাশয় এবং বিভিন্ন স্কুল থেকে যারা যারা আজকের ক্যারিয়ার কাউন্সিলিং এ আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে ছিলেন, সবাইকে প্লাটিনাম জুবিলি সেলিব্রেশন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা অভিভূত, আমরা আপ্লুত এই অনুষ্ঠানটা করতে পেরে। আমি আশা করব আমাদের ছাত্রছাত্রীরা, অভিভাবকরা এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখলেন, আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে এগুলো আমরা তাদের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। এই আশা রেখে সমস্ত অনুষ্ঠানটা এখানে সমাপ্ত। আমরা আমাদের সম্মানীয় গেস্ট যারা আছেন তাদের সঙ্গে বেঙ্গল স্কুলের সংগতি বাবু আছেন, আমি আছি, সুজিত বাবু আছেন, আমাদের গেস্টরা সিদ্ধার্থ বাবু আছেন, সবাই মিলে আমরা একটা ছবি করবো। আমি দর্শকদের বলবো যারা অভিভাবক আছেন আমাদের সম্মানীয় গেস্টদের সঙ্গে একটা ফটোশুট করবো, আপনারা আসুন।